আসলে এটাই হচ্ছে আমাদের সমস্যা, যে অন্যায় করে আমরা তার দোষটা দেখি না। সবাই, এমনকি ভিকটিম নিজেও তার দোষটাই খোঁজে। এখানে তোমার কোনো দোষ নেই। ক্যাম্পাস থেকে বের হতে হতে প্রায় 9টা বেজে গেল আশিকের। অবশ্য প্রতি সোমবারেই এমন হয়, ক্লাস শেষ হতে হতে 5টা বেজে যায়। এরপর টিএসসিতে একটা আবৃত্তির আড্ডা থাকে, ঠিক ক্লাস বলা যায় না, ওটাকে আড্ডা বললেই ভালো বোঝায়। সেটা শেষ হতেও প্রায় 8টা বেজে যায়। কয়েক দফায় চা সিগারেট চলে। বেশ কবছর হয়ে গেলেও আশিকের ওখানে এখন ওকে সিনিয়র বলা যায়। আজ টিএসসি থেকে বের হওয়ার পর রাসেলের সঙ্গে দেখা কাকতালীয়ভাবে নয়, রাসেল বাইরে দাঁড়িয়েছিল ওর জন্যই। দেখা হলে বলল, চল মামু, চিপায় একটু বসি, মাল আনছি। এটাও নতুন কিছু নয়, বেশ কবছর হয়ে গেল ক্যাম্পাসের গলি ঘুপচিতে বসে ওরা কজন মিলে এভাবেই গাঁজা টানে। আজ নেশাটা কিছুতেই ধরছিল না। একসময় বিরক্ত হয়ে আশিক বলল, কিসের ভালো মাল? ফালতু জিনিস কোথা থেকে আনোস? আজকাল ভালো জিনিস পাওয়া যায় না মামু, দামও বাড়ছে। বাদ দে, আমি উঠলাম। আর একটু বসো মামু, অন্য প্যাকেটটা একটু খুলি। লাগবে না। আশিক উঠে পড়ে। হাঁটতে ইচ্ছে করছে না। আজ একটা রিক্সা ডেকে উঠে পড়ে। রিক্সা চলছে ধীর গতিতে, যেন কোনো তাড়া নেই তার। তারা অবশ্য আশিকেরও নেই। মাঝে মাঝে বাড়ি ফিরতে ইচ্ছে করে না, বাড়ির জন্য কোনো টান অনুভব করে না ও। বাবার সঙ্গে দেখা হয় না কতদিন। একই বাড়িতে থেকেও আশিকের বাবা আরিফুজ্জামান দুদে উকিল বাড়িতেই চেম্বার করেছেন। একতলায় ডুপ্লেক্স বাড়ির নিচতলাটা পুরোটা জুড়েই ড্রয়িং রুম। আর তার চেম্বার সন্ধ্যা হলেই ক্লায়েন্টদের আনাগোনা শুরু হয়ে যায়। রাত প্রায় 9টা পর্যন্ত চলে। ঠিক 9টা 30 উনি ডিনার করেন। তারপর ঘন্টাখানেক চেম্বারে সময় কাটান। আশিক চেষ্টা করে ওই সময়টাতে বাড়ি ফিরতে, যেন বাবার মুখোমুখি হতে না হয়। আফসিন থাকে ওর পড়াশোনা নিয়ে। আশিকের চেয়ে 3 বছরের ছোট ও। এমনিতে খুব ভাব, কিন্তু মেয়েটা অতিরিক্ত পড়ুয়া। আশিক ঘোলাটে চোখ এদিক ওদিক তাকায়। চারিদিকে আবছা অন্ধকার, সোডিয়াম লাইটের হলদেটে আলোয় সবকিছু কেমন অপার্থিব লাগে। রিক্সা ফুলার রোড ধরে ধীর গতিতে এগিয়ে চলেছে কালভার্টে। প্রচুর কপত কপতি বসে প্রেমালাপ ব্যস্ত। আনমনা হয়ে সেদিকে তাকিয়ে থাকে ও। সত্যি কথা বলতে ওর কখনো ইচ্ছে করে না এখানে বসতে। সময় নষ্ট। একটা ভালো কবিতা লিখতে গেলে অনেক বেশি ফোকাস দরকার। এসব ফালতু জিনিসে সময় নষ্ট করার কোনো মানে হয় না। এমন না যে নারীর সঙ্গ ওর পছন্দ নয়। মাঝে মাঝে মনে হয় একান্ত কেউ একজন থাকলে ভালো হতো, যাকে নিয়ে কবিতা লেখা যেত। আশিকের খুব ইচ্ছে ছিল বাংলা সাহিত্য পড়ার। এইচএসসিতে ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছিল বাংলা সাহিত্যে পড়বে বলে। সুযোগও পেয়েছিল। ভাইবা বোর্ডের শিক্ষকেরা যখন জিজ্ঞেস করলেন আর কোনো সাবজেক্টে চান্স পেয়েছে কিনা, আশিক একটু লজ্জিত গলায় বলেছিল, বিজ্ঞান বিভাগে প্রথম 100 জনের মধ্যে আছি। হতভম্ব শিক্ষকেরা মুখ চাওয়াচাওয়ি করছিলেন। অতঃপর একজন রেগে গিয়ে বললেন, বের হয়ে যাও এখান থেকে, কেন ফালতু সময় নষ্ট করতে এসেছো? আশিক বুঝতে পারছিল না কি জবাব দেবে শিক্ষকদের। শিক্ষকদের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ ছিলেন, তিনি মাথা নাড়তে নাড়তে বললেন, শোনো ছেলে, কি নাম তোমার? আশিকুজ্জামান। তাই না? কোন সাবজেক্টে চান্স পেয়েছো? আশিক সাবজেক্টের নাম বলল। তাহলে এখানে কি করতে এসেছো? মজা দেখতে? না স্যার, আমি একজন সাহিত্যিক হতে চাই। সাহিত্যিক হয়ে কি করবে? চাকরি বাকরি কিছুই পাবে না, হতাশায় গাঁজা খাওয়া শুরু করবে। বুঝতে পেরেছো? আশিকের প্রায় মুখে চলে এসেছিল যে স্যার গাঁজা তো এখনো খায়, কিন্তু ভয়ে সে কথা বলতে পারেনি। স্যারেরা কিছুতেই ওকে ভর্তি নিলেন না। বুঝিয়ে সুচিয়ে বিদায় করে দিলেন। ওর মন খারাপ দেখে বাবা বলেছিলেন, এত মন খারাপ করার কিছু নেই, তুমি চাইলে যে কোনো সাবজেক্টে পড়েই সাহিত্যিক হতে পারবে। তোমার ইচ্ছা এবং ডেডিকেশনটা ইম্পর্টেন্ট। কবি নজরুল, শরৎচন্দ্র, নিহার রঞ্জন গুপ্ত, ওনারা কেউই বাংলা সাহিত্যে অনার্স করেননি, কিন্তু তারা কালজয়ী সাহিত্যিক হয়েছেন। যে সাবজেক্টে চান্স পেয়েছো সেখানেই পড়ো। একবার মাস্টার্স পাশ করে ফেললে আমি আর তোমাকে সাহিত্যিক হওয়া থেকে আটকাবো না।
অগত্যা বাধ্য হয়ে আশিককে সাহিত্যের আশা বাদ দিয়ে বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করতে হলো। ভর্তি হলো ঠিকই, কিন্তু পড়াশোনায় মন বসাতে পারল না। কোনো মতে সেকেন্ড ক্লাস হাতে রেখে ফাইনাল ইয়ার পর্যন্ত চলে গেল। তবে সাহিত্য চর্চাও কখনোই ছাড়েনি, নিজের মতো করে পড়াশোনা করেছে। এছাড়াও ডিপার্টমেন্টের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান সভাপতিত্ব করার দায়িত্ব ওর শুরু থেকেই এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে এবং সফলও হয়েছে। শতভাগ ডিপার্টমেন্টের কোনো অনুষ্ঠান ওকে ছাড়া হয় না। সামনেই নবীন বরণ, এবার ব্যতিক্রম কিছু করার ইচ্ছে আশিকের। ওই নিয়ে অন্যমনস্ক হয়ে ভাবতে ভাবতে হঠাৎ লক্ষ্য করলো রিক্সা ফুলার রোড থেকে বেরিয়ে ডান দিকে যাচ্ছে, অথচ যেতে হবে বামে। আশিক নীল খেতে যাবে বলে রিক্সা করেছে, কেন যেন রিক্সাওয়ালাকে কিছু বলতে ইচ্ছে করছে না। আশিক ওর গেরুয়া রঙের চাদরটা গায়ে আরেকটু ভালো করে জড়িয়ে নিল। নভেম্বরের মাঝামাঝি শীত পড়তে শুরু করেছে। হঠাৎই রোকিয়া হলের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একজনকে দেখে ওর চোখ আটকে গেল। ছিপছিপে গরনের একটা মেয়ে, মুখ দেখা যাচ্ছে না। সোডিয়াম লাইটের আলোতে খোলা চুলগুলোকে সোনালি আভা। আশিক চেয়ে রইল অপলক। কবিতা লিখতে ইচ্ছে করছে, কিন্তু মাথায় একটা লাইনও আসছে না। নেশাটা বোধহয় ধরতে শুরু করেছে, মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আশিক বিড়বিড় করে বলল, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে, সব নদী ফুরোয় এই জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার কে তুমি। মীরা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। শুভর কোনো দেখা নেই। এর মধ্যে ফোন করেছে দুবার। শেষবার বলল 2 মিনিটের মধ্যে আসছি। সেটারও মিনিট 5 হয়ে গেছে। মীরা ঘড়ি দেখল, 9টা বেজে 5। বোধহয় বৃষ্টি হবে। কেমন ঠান্ডা বাতাস দিচ্ছে। শীতকালের বৃষ্টি ঠান্ডাটাকে আরো বাড়িয়ে দেয়। শীত করছে। মীরার মনে গায়ের ওড়নাটা একটু টেনে জড়িয়ে নিল। রাস্তা পার হলেই ওর হল টিউশনি শেষ করে প্রতিদিন এখানে এসে দাঁড়ায়। মীরা শুভ লাইব্রেরি থেকে বের হলে একবার দেখা করে, যে যার বাড়িতে ফিরে যায়। এই নিয়মটা মীরাই করেছে। গত 1 বছর ধরে ওদের সম্পর্ক। শুভ মীরার 2 ব্যাচ সিনিয়র, যদিও সম্পর্কের ব্যাপারে আগ্রহটা প্রথমে শুভর দিক থেকেই এসেছিল। তবু মীরার মনে হয় শুভ বোধহয় ওর ব্যাপারে সিরিয়াস না। তা না হলে এত রাত করে এভাবে কাউকে দাঁড় করিয়ে রাখে। হঠাৎ ভীষণ অভিমান হলো মীরার, যখন মনে হলো আর নয়, এবার রাস্তা পার হয়ে চলে যাবে। ঠিক তখনই দূর থেকে শুভকে আসতে দেখা গেল। কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে পকেটে হাত দিয়ে হেঁটে আসছে। সেটা দেখে রাগ আরো হলো মীরার। এত দেরি করে এলো কোথায়, দৌড়তে দৌড়তে আসবে, এসে সরি বলবে তা নয়, হেলে তুলে আরাম করে আসছে মহারাজ। এবং সত্যি সত্যি আসার পর একবার সরি বলল না, বরং বলল, কিছু খাবে? ঠান্ডা পড়ছে, চলো কফি খাই। না, আমি চলে যাব। তাহলে এতক্ষণ দাঁড়িয়ে রইলে কেন? তোমাকে এটা দিব বলে। মীরা ওর ব্যাগের ভেতর থেকে একটা বই বের করে শুভর হাতে দিল। টিউশনের টাকা পেয়েছো? হুম। কেন কিনলে আমার জন্য? আমি তো তোমাকে কিছু দেই না। তুমি দাও না সেটা তোমার ব্যাপার, আমার ভালো লাগে। তুমি জানো আমি বই পড়ার সময় পাই না আজকাল। সব পড়তে হবে না, কয়েকটা পৃষ্ঠা আমি ভাঁজ করে দিয়েছি, শুধু সেগুলো পড়লেই হবে। আচ্ছা পড়বো সময় পেলে। তাহলে আমি এখন যাই। আচ্ছা যাও। আর এক দফা মন খারাপ হলো মীরার। শুভ একটুও জোর করলো না, এমনকি রাস্তা পার করিয়ে দিতে চাইলো না। কি ক্ষতি হতো ওর হাত ধরে রাস্তা পার করিয়ে দিলে? আবার ফিরে আসতে হতো এদিকে, তাতে কি? ভালোবাসলে কি মানুষ এইটুকু করতে পারে না? মীরার খুব ইচ্ছে করে শুভ খুব কেয়ার করুক। হলের গেটে পৌঁছে মীরা পেছন ফিরে তাকালো। ভেবেছিল শুভ হয়তো ওখানেই দাঁড়িয়ে আছে, কিন্তু না, ও হাঁটতে শুরু করেছে আগের মতো পকেটে হাত দিয়ে। মাথা নেড়ে নেড়ে হাঁটছে, সম্ভবত কানে হেডফোন গুঁজে দিয়েছে। মীরা একটা দীর্ঘশ্বাস ফেলে হলের ভিতর ঢুকে পড়ল। ক্লাস শুরু, সবাই হাততালি দিচ্ছে। ছেলেরা কেউ কেউ শীষ বাজাচ্ছে, কেউ বা ডেস্কে হাত দিয়ে শব্দ করছে। নুরনাহার ম্যাডাম অগ্নি দৃষ্টিতে আশিকের দিকে তাকিয়ে আছেন। আচমকায় তিনি হুঙ্কার দিয়ে উঠলেন, সাইলেন্ট।
হঠাৎ করেই ক্লাসরুমে পিনপতন নীরবতা নেমে এলো। আজও আশিকের ক্লাসে ঢুকতে দেরি হয়ে গেছিল। অনুমতি নিয়ে বসতে যাবে তার আগেই ম্যাডাম জিজ্ঞেস করলেন, সিডেটিভ হিপনোটিক এর পার্থক্য বলো। আশিক ভ্যাবাচেকা খেয়ে গেল। এমন নয় যে উত্তরটাও জানে না, কিন্তু আচমকা প্রশ্ন করাই সব কেমন তালগোল পাকিয়ে গেল। হঠাৎই একটা কবিতার লাইন মনে পড়ে গেল। মনে পড়তেই ভীষণ হাসি পেল। ম্যাডাম থমথমে গলায় বললেন, তুমি হাসছো কেন? ম্যাডাম, একটা কবিতার লাইন মনে পড়ে গেল তাই। কবিতা? হোয়াট ইজ দ্য রেলেভেন্স? না মানে আমি উত্তরটা জানি, কিন্তু আপনি জিজ্ঞেস করায় ভুলে গেছি, এই আর কি। কি লাইন? জি, লাইনটা বলো। তুমি যখন প্রশ্ন করো আমি করি অধিক ভুল। ক্লাসে হাসির গুঞ্জন উঠল। এই কবিতা তুমি পুরোটা জানো? জি জি ম্যাডাম। শোনাও দেখি। আশিককে চুপ করে থাকতে দেখে ম্যাডাম আবার হুঙ্কার দিলেন। আশিক শুরু করলো এবং মিনিট খানেকের মধ্যেই ক্লাসের সবাই হাততালি দিয়ে শীষ বাজানো শুরু করলো। কিন্তু ততক্ষণে আশিকের নেশা ধরে গেছে। ও বলেই যাচ্ছে, তুমি যখন প্রশ্ন করো আমি কি তোমায় ভালোবাসি, অন্ধ। সবাই ভেবেছিল আজকে হয়তো প্রলয়ঙ্কারী কিছু একটা হবে, কিন্তু প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন নুরুন নাহার ম্যাডাম যথাযথভাবে ক্লাস শেষ করলেন। শুধু ক্লাস শেষে আশিককে দেখা করতে বললেন। পরবর্তীতে জানা গেল আশিককে একটা 5000 শব্দের অ্যাসাইনমেন্ট লিখে কালকে সকাল 8টার মধ্যেই ওনার টেবিলে রাখতে বলেছেন। এসবে অবশ্য বিশেষ কিছু বদলালো না, শুধু তার পরের দিন থেকে ম্যাডামের নাম শিশির ভেজা ভোরের ফুল হয়ে গেল। অনেকক্ষণ ধরে রসিয়ে রসিয়ে আশিকের গল্পটা মীরাকে বলার পর মীরার দিকে তাকালো শুভ। ও ভেবেছিল মীরা হয়তো অনেক মজা পাবে, হাসবে খুব করে, কিন্তু ও হাসলো না, কেমন গম্ভীর হয়ে গেল। তারপর আচমকাই প্রশ্ন করলো, তুমি কি আমাকে ভালোবাসো শুভ? আমি তোমাকে কি গল্প শোনালাম আর তুমি কি প্রশ্ন করলে? তোমার গল্প আমি শুনেছি, এবার আমার প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নটা কেন করলে? তোমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি না? মীরা জবাব দিল না, মন খারাপ করে বসে রইল। শুভ নরম গলায় বলল, দেখো মীরা, আমি হয়তো অন্য ছেলেদের মতো প্রেমের কথা বলতে পারি না, তার মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি না। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা জিনিস দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে। কি জিনিস? শুভর ব্যাগের ভেতর থেকে একটা ডায়েরি বের করলো। তারপর শেষ পাতাগুলো খুলে মীরার সামনে মেলে ধরে বলল, এখানে আমি আগামী 5 বছরের প্ল্যান করেছি। ঠিক আর 2 বছর পর আমরা বিয়ে করব। আমার থিসিসটা শেষ হলেই এরপর পিএইচডির জন্য বাইরে যাব, আমরা দুজনে একসঙ্গে। তুমি আমার সাথে গ্রাজুয়েশন ওখানে শেষ করবে। মীরা হতভম্ব হয়ে গেল। একদিকে ওর ভালো লাগছে যে শুভ বিয়ের কথা ভেবেছে, অন্যদিকে মনে হচ্ছে ও পুরো প্ল্যানটা করেছে নিজের কথা ভেবে। মীরা তো বাইরে যেতে চায় না, ও এখানে থেকে চাকরি করতে চায়, ওর ফ্যামিলিকে সাপোর্ট করতে চায়। একবারও ওর সঙ্গে কথা না বলে এত প্ল্যান প্রোগ্রাম করে ফেললো, আর এখন বলছে এটা ভালোবাসার প্রমাণ? কি অদ্ভুত। আজ মীরার মনটা অসম্ভব খারাপ। ল্যাব না থাকায় ক্লাস শেষ করে আজ শুভর সঙ্গে বেরিয়েছিল দুজনে মিলে একটা রেস্টুরেন্টে বসেছিল। গত 1 বছর ধরে ওদের সম্পর্ক হলেও ডিপার্টমেন্টে খুব একটা একসঙ্গে দেখা যায় না দুজনকে। যে যার বন্ধু বান্ধব নিয়ে ক্যান্টিনে সেমিনারে যায়, মাঝে মাঝে কথা হয় টেক্সটের মাধ্যমে শুভ জানিয়ে দেয় কোথায় যাবে, কখন, কোথা থেকে রিক্সা নেবে। টিএসসি, কার্জন হল কিংবা কলা ভবনে বসতে চায় না শুভ। সাধারণত কোনো রেস্টুরেন্ট কিংবা কফি শপে বসে। এই ব্যাপারটাও ভালো লাগে না মীরার। শুভ এক গাদা খাবার অর্ডার করে কখনোই মীরাকে বিল দিতে দেয় না। বেশ কয়েকবার মীরা চেয়েছে, কিন্তু শুভ রাজি হয়নি। মীরা একটা টিউশনি করে, একটা কোচিংয়ে সপ্তাহে 2 দিন ক্লাস নেয়। এর বাইরেও ও কিছু বাড়তি ইনকাম আছে। মীরা ভালো মেহেদি পরাতে পারে, হ্যান্ডমেড গয়না বানায়, হলের মধ্যে টুকটাক বিক্রি হয়, খরচ খুব একটা বেশি পড়ে না বলে ভালোই লাভ থাকে। তবুও শুভ কখনো ওকে খরচ করতে দেয় না। মীরার মনটা খচখচ করে।
তাই ও প্রায়ই শুভর জন্য উপহার কিনে নিয়ে যায়। এটা অবশ্য এমন কিছু না হলেও করত। শুভর জন্য কিছু কিনতে খুব ভালো লাগে ওর। কবিতার বই, ভালো কলম, ডায়েরি এসব কিছু মীরা কেনে। যেদিন টিউশনির টাকা পায় দামি কিছু কিনতে পারে না, এই টাকা দিয়েই চলতে হয় ওকে। মীরা চেষ্টা করে বাড়ি থেকে টাকা না নিতে, যদিও প্রতি মাসেই বড় চাচা বিকাশ করে দেন যত্ন করে। সেই টাকাটা জমিয়ে রাখে ও। ওর খুব শখ একদিন নিজের একটা হ্যান্ডমেড গয়নার দোকান দেবে। মীরার শৈশব কৈশোর কেটেছে ময়মনসিংহে। ওদের নিজেদের বাড়ি ওখানে, স্কুল কলেজ ওখান থেকেই শেষ করেছে। কলেজ শেষ করার পর ঢাকায় পড়তে আসার ব্যাপারে মায়ের সম্মতি ছিল না। মীরার বাবা নেই, ছোট 2 বোন স্কুলে পড়ে। বড় চাচা আর মীরার বাবা পৈতৃক বাড়িতে একসঙ্গেই থাকতেন দুজনে মিলে একসঙ্গে ব্যবসা শুরু করেছিলেন। 3টে কাপড়ের দোকান ওদের। হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মীরার বাবা মারা যাবার পর সব কেমন এলোমেলো হয়ে গিয়েছিল। মীরা তখনও স্কুলের গণ্ডি পেরোয়নি। ওর মা হালিমা বেগম 3 মেয়েকে নিয়ে অকুল পাথারে পড়েছিলেন। সেই সময় বড় চাচা হাল ধরেছেন। তার একমাত্র ছেলে সৌরভেরকে দোকানের দায়িত্ব দিতে বলেছিলেন। সৌরভের তখন মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করেছে ময়মনসিংহ সরকারি কলেজ থেকে। এমনিতেও ওর পড়াশোনায় মন নেই, পাড়ার ছেলেদের সঙ্গে আড্ডা মেরে বেড়ায়। এই সুযোগে বড় চাচা ওকে দোকানে বসিয়ে দিলেন। উনি ভেবেছিলেন হালিমা হয়তো রাজি হবেন না, ব্যবসা বুঝে নিতে চাইবেন, কিন্তু সেরকম কিছু হলো না। বড় চাচা সৎ মানুষ, উনি সব দলিলপত্র হালিমা বেগমকে বুঝিয়ে দিলেন। এটাও বললেন যে ওরা চাইলে আলাদা থাকতে পারে। হালিমা বেগম রাজি হননি। এখানে মাথার উপর বটবৃক্ষ আছে, একা একা তিনি কিভাবে চলবেন 3 মেয়েকে নিয়ে? এছাড়াও তার মনের সুপ্ত ইচ্ছা সৌরভের সঙ্গে মীরার বিয়ে দেবার। এতে বাড়ি এবং সম্পত্তি দুটোই নিজেদের কাছে থাকবে। সৌরভেরও যে মীরার ব্যাপারে আগ্রহ এটা উনি ভালোই বোঝেন। মীরা অবশ্য এসবের কিছুই জানতো না। এইচএসসিতে ভালো রেজাল্টের পর অনেক চেষ্টা করেও মাকে রাজি করাতে পারেনি। ঢাকায় পরীক্ষা দেবার ব্যাপারে অগত্যা বাধ্য হয়েই মীরা বড় চাচার শরণাপন্ন হয়েছিল। বড় চাচা মীরাকে অসম্ভব স্নেহ করেন। আদরের ভাতিজির কথা ফেলতে পারলেন না উনি। নিজেই হালিমা বেগমকে রাজি করালেন। তারপর সৌরভেরকেই সঙ্গে নিয়ে মীরাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করলেন। মীরার ছোট খালা রেহানা থেকে ঢাকার ফ্যামিলিতে, এমনিতেও ঢাকা ময়মনসিংহ ঘন্টা 3 পথ। ছুটি ছাটাই একাই চলে আসতে পারবে। খালার বাসায় থেকেই ভর্তি পরীক্ষা দিয়ে পরদিন ফিরে গিয়েছিল মীরা। 1 মাস পর ভর্তির কাজকর্ম শেষ হবার পর বিদায় নেবার সময় সৌরভ বলেছিল, কিরে মীরা, এখানে এসে আবার আমাদের ভুলে যাবি না তো? মীরা অবাক হয়ে বলেছিল, কি যে বলো ভাইয়া, আমি তো ছুটি পেলেই বাড়ি চলে যাব। আবার প্রেম টেম শুরু করে দিস না। মীরা ভীষণ লজ্জা পেয়েছিল। এই কথা শুনে সেদিনও ভাবতে পারেনি যে সত্যিই ওর জীবনে প্রেম আসবে, এবং সেটাও এত দ্রুত। আজও মনে আছে ওদের প্রথম দেখা হবার দিনটা। মীরা তখনও হলে সিট পায়নি। শ্যামলীতে উঠেছিল খালার বাসায়। ঢাকার রাস্তাঘাট ভালো চেনে না। প্রথম দিনের ক্লাসের উত্তেজনায় সারা রাত ঘুমাতে পারেনি। সকাল সকাল রওনা দেবার পরও দেরি হয়ে গিয়েছিল। 8টায় ক্লাস। মীরা ডিপার্টমেন্টে ঢুকলো 8:30টায়। ক্লাসরুম কোথাও জানে না। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে স্যান্ডেল ছিঁড়ে গেল। হঠাৎ করেই কান্না পেয়ে গেল মীরার। কি করবে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই সামনে থেকে একজন বলল, ফার্স্ট ইয়ার। মীরা টলটলে চোখ নিয়ে তাকালো। জি। তোমাদের ক্লাসরুম তো অন্যদিকে, তুমি এখানে কি করছো? মীরা জবাব দিল না। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল। ছেলেটা হাসতে হাসতে বলল, স্যান্ডেল ছিঁড়ে ফেলেছো? আরও হয়তো কিছু বলতো, কিন্তু মীরার অবস্থা দেখে আর সাহস করলো না। বরং বলল, জাহাঙ্গীর আলম স্যারের ক্লাস দেরি হয়ে গেলে আর ঢুকো না, স্যার ভীষণ রাগ করেন। তার চেয়ে বরং রাস্তার উল্টো দিকে একজন জুতো সারাই করার লোক আছে, তার কাছে গিয়ে স্যান্ডেলটা ঠিক করে নাও। উল্টো দিকে কোথায়? আচ্ছা চলো, আমি নিয়ে যাচ্ছি। আপনি নিয়ে যাবেন? আমি শুভ, তোমাদের 2 ব্যাচ সিনিয়র। তোমার নাম? মিরানা ইসলাম। খুব সাধারণভাবে ওদের পরিচয়টা হলেও তখন মীরার প্রথম কৈশোরে চোখ ভরা রঙিন স্বপ্ন। শুভকে ভীষণ ভালো লেগেছিল ওর, তবে ঠিক প্রেমে পড়েনি। ওর কিছুদিন পর থেকেই 3rd ইয়ারের রেশমা আপা প্রায়ই ওদের ক্লাসে আসতেন গল্প করতে। একদিন মীরাকে আড়ালে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন, শুভকে তোর কেমন লাগে রে? আমার? হ্যাঁ।
শুভ ভাইকে? ভালো কেন আপু? ও তোকে পছন্দ করে। তোর অ্যান্সারটা যদি হ্যাঁ হয় তাহলে আমাকে জানিয়ে দিস। ভীষণ নার্ভাস হয়ে গিয়েছিল মীরা। সেদিন ওর এই অবস্থা দেখে রেশমা আপা হাসতে হাসতে বলেছিলেন, ঠিক আছে, এখন কিছু বলতে হবে না, কাল জানালেই হবে। যদিও শুভ পরদিন পর্যন্ত অপেক্ষা করেনি, বিকাল নাগাদ ফোন করেছিল। মীরা এড়িয়ে যেতে পারেনি শুভকে। ভালো না লাগার কোনো কারণ ছিল না। শুভ দেখতে সুন্দর সচ্ছল পরিবারের ছেলে, রেজাল্টও সেরকম ভালো। এরপর থেকে প্রতিদিন ফোনে কথা হতো। আস্তে আস্তে সম্পর্কের গভীরতা বাড়ল, কিন্তু ওদের সম্পর্কটা বরাবরই টলটলে দিঘির জলের মতন। সেখানে সমুদ্রের উত্তলতা নেই, নেই কোনো উথাল পাথাল জোয়ার ভাঙা প্রেম। তবুও মীরা শুভকে ভালোবেসেছে, কখনো কোনো দ্বিধা দ্বন্দ্ব রাখেনি নিজের ভেতরে। তবে আজ মনে হলো শুভ হয়তো ওকে সেইভাবে ভালোবাসেনি। তা না হলে কিভাবে শুধু নিজের কথা ভেবে ফিউচার প্ল্যান করছে। শুভের আগামী 5 বছরের পরিকল্পনা দেখে মীরার গম্ভীর হয়ে গিয়েছিল। শুভ অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, কি হলো, তোমার ভালো লাগেনি? তোমার মতো আমারও কিন্তু আগামী 5 বছরের কিছু প্ল্যান আছে। জরুরি না যে তোমার সাথে সেটা মিলবেই। মীরা ভেবেছিল কথা শুনে হয়তো শুভ পাল্টা জিজ্ঞেস করবে, তোমার প্ল্যানগুলো কি? কিন্তু শুভ বিশেষ একটা পাত্তা দেয়নি। এতে আরো মন খারাপ হয়েছিল মীরার। রেস্টুরেন্ট থেকে বের হয়ে শুভ রিক্সা করে দিল। মীরা ইচ্ছে করেই হলের গেটে না নেমে উল্টো দিকে নামলো। ততক্ষণে বিকেলের আলো মিলিয়ে গেছে, গাঢ় অন্ধকারে নেমেছে চারিদিকে। মীরা অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। ও জানে আজ আসবে না, একটু আগেই ওর সঙ্গে দেখা হয়েছিল। ও জানে আজ শুভ আসবে না, একটু আগেই ওর সঙ্গে দেখা হয়েছে। তবু দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে। খুব হাহাকার করছে বুকের ভিতরটা। মনে হচ্ছে কেউ একজন আসুক, যার জন্যে আজন্ম অপেক্ষা করা যায়। আরে মামু, শয়তানের হজ পালন নাকি? আশিককে লাইব্রেরি থেকে বের হতে দেখে রাসেল এগিয়ে এসে প্রশ্নটা করলো। আশিক একটু লজ্জা পেল, তারপর বলল, আরে ধুর, কালকে সকাল 8টার মধ্যে অ্যাসাইনমেন্ট জমা না দিলে ম্যাডাম আমার খবর করে ফেলবে। 50 ঊর্ধ্ব নূরনাহার ম্যাডামকে দেখে অন্তরাত্মা খাঁচা ছাড়া হয়ে যায় সবার। মাঝারি উচ্চতা, বব কাটা চুল, মোটা ফ্রেমের চশমা আর শাড়ির সঙ্গে রানিং শু, তার উপর তার গমগমে কণ্ঠস্বর। ছাত্ররা তো কোনো ছাড়, শিক্ষকরাও অবধি সমঝে চলেন তাকে। এইরকম একজনের নাম হয়ে গেল শিশির ভেজা ভোরের ফুল। ম্যাডাম জানতে পারলে আশিকের আর অনার্স পাশ করা লাগবে না। রাসেল মজা করে বলল, ম্যাডাম তো পইটা গেছে মনে হয়। আশিক হাসতে হাসতে বলল, এটাও তো কম ভয়ের কথা না। দুই বন্ধু কিছুক্ষণ প্রাণ খুলে হাসলো। রাসেল বলল, প্রিন্ট আউট নিছোস? এখনো না, কিছু কারেকশন আছে, বাসায় গিয়ে নিব। যাবি নাকি একটু চিপায়? আজকে না মাথা ব্যথা করছে। চল না, 2টা টান মারলে মাথা ব্যথা চলে যাইব। আচ্ছা চল। শীতের সন্ধ্যাগুলো দ্রুত নামে। আজ আবার একটু মেঘও করেছে, তাই চুপ করেই অন্ধকার নেমে গেল। সেই সঙ্গে যুক্ত হলো উত্তরে হাওয়া। আজ আশিক উঠে পড়েছে। রাত বাড়ার আগেই গায়ের গেরুয়া চাদরটা আরো একটু ভালো করে জড়িয়ে নিয়ে হাঁটতে লাগলো। অন্ধকারে রাতের ক্যাম্পাসে হাঁটতে ভালো লাগে ওর। আশিক অন্যমনস্ক হয়ে হাঁটতে লাগলো। বেশ কিছুদিন ধরে কয়েকটা কবিতার অনুবাদ নিয়ে কাজ করছিল, কিছুতেই পছন্দসই হচ্ছিল না। ক্রসিংটা পার হয়ে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। রাস্তার উল্টো দিকে মেয়েটা দাঁড়িয়ে আছে, আজও মুখ দেখা যাচ্ছে না। আশিক ঘোর লাগা চোখে তাকিয়ে রইল। আর ঠিক তখনই হঠাৎ করে জট খুলে গেল, আর কবিতার লাইনটা চলে এলো মাথায়। চুম্বনে প্রমাণ প্রেমের নাই বাঁধিলে হে প্রিয়, অধরের কম্পনে তব সম্মতিটুকু শুধু দিও। আশিক নিজেই আশ্চর্য হয়ে গেল। মির্জা গালিবের এই কবিতাটা অনেক দিন ধরে অনুবাদ করার চেষ্টা করছিল, কিছুতেই মন মতো হচ্ছিল না। আজ হঠাৎ কি হলো? কোথাও লিখে ফেলতে হবে, তা না হলে পরে ভুলে যাবে আশিক। ফোন বের করে মেসেজ অপশানে গিয়ে টাইপ করে রাখলো। চকিতে একবার তাকিয়ে দেখলো মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে। মনে হলো একবার রাস্তা পার হয়ে গিয়ে ধন্যবাদ দেওয়া উচিত। আশিক ধীর পায়ে রাস্তা ধরে এগোতে লাগলো। আর ঠিক তখনই লক্ষ্য করলো মেয়েটাও রাস্তা পার হয়ে উল্টো দিকে আসছে। ঠিক মাঝামাঝি জায়গায় এসে এক মুহূর্তের জন্যে পাশ ফিরে তাকালো আশিক। না মেয়েটা অন্যদিকে
মুখ ফিরিয়ে আছে। আজও মুখটা দেখা হলো না। রাস্তা পার হয়ে একবার মুখ ফিরিয়ে দেখলো আশিক, কোথাও খুঁজে পেল না। এত তাড়াতাড়ি কোথায় হারিয়ে গেল আশিক। মনে হাসলো একটু, তারপর আপন মনেই বলল, কোথাও রয়েছে জানি, তোমারে তবুও আমি ফেলেছি হারাই। পথ চলি ঢেউ ভেজে পায়ে, তুমি এই রাতের বাতাসে সিন্ধু ঢেউ, তোমার মতন কেউ নাই আর। অন্ধকার নিঃসারতার মাঝখানে তুমি আরো প্রাণী, সমুদ্রের ভাষা রুধিবে পিপাসা, যেতেছ জাগায়ে ছেঁড়া দেহে ব্যথিত মনের খায়। ঝরিতেছ জলের মতন রাতের বাতাসে তুমি, বাতাসে সিন্ধু ঢেউ, তোমার মতন কেউ নাই আর। পাশ করে আর কি করবে, কিছু ঠিক করেছো? আশিক ভাতের গ্রাস মুখে তুলে কাঁচা মরিচে আলতো করে একটা কামড় দিল, তারপর হালকা গলায় বলল, এখনো সেরকম কিছু ঠিক করিনি। ছেলের ভাবলেশীন আচরণে দেখে আরিফ সাহেব প্রচণ্ড বিরক্ত হলেন। ইউনিভার্সিটিতে ভর্তির পর মনে মনে আশা করেছিলেন হয়তো বয়স বাড়ার সাথে সাথে ওর পরিবর্তন হবে, হয়তো জীবনের প্রতি সিরিয়াসনেস বাড়বে, কবিতার ভূত মাথা থেকে নামবে, কিন্তু আদতে সেটা হয়নি। আশিকের পড়াশোনায় মন নেই, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, মদ গাঁজাও খায় বোধ হয়, রাত করে বাড়ি ফেরে। আজকাল উনি গলা খাকারি দিয়ে আবার কথা শুরু করলেন। চাকরি করতে চাও না ব্যবসা? আপাতত কিছুই করতে চাই না, পরীক্ষা শেষ করে একটু ব্রেক নেব, কয়েক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। ব্রেকের উপরই তো আছে, পড়াশোনা আর করলে কখন? তা কোথায় যাবে ঠিক করেছো? কলকাতা, শিলিগুড়ি, ঝাড়গ্রাম, ডুয়ার্সের জঙ্গল, আমার প্রিয় উপন্যাসের কয়েকটা জায়গা ঘুরে দেখব, এই আর কি। সব জায়গাতেই ইন্ডিয়া তো দেখছি। সেরকম কিছু না, দেশের গুলো সব দেখে শেষ করে ফেলেছি, আর এর চেয়ে দূরে কোথাও যাবার মতো টাকা এখনো জোগাড় করে উঠতে পারিনি। তাই ইন্ডিয়া ট্যুরের টাকা কোথায় পাবে? আরিফ সাহেব বলতে চাচ্ছিলেন যে পরীক্ষার পর আর এক পয়সাও হাত খরচ তোমাকে দেওয়া হবে না, কিন্তু সেটার আর সুযোগ পেলেন না। তার আগেই আশিক বলল, টিউশনির কিছু জমানো টাকা আছে, আপাতত তাই দিয়েই চলে যাবে। খুব লাক্সারিয়াস ট্যুর হবে না, তবে মোটামুটি হয়ে যাবে। আরিফ সাহেব মোটামুটি ধাক্কার মতো খেলেন। আশিক টিউশনি করে এই খবর তার জানা ছিল না। প্রতি মাসে উনি 5,000 টাকা আশিকের অ্যাকাউন্টে পাঠান তার হাত খরচ বাবদ। সেদিনের ম্যানেজার সাহেব বলেছিলেন ওর অ্যাকাউন্ট থেকে কোনো ট্রানজাকশন হয় না। তার মানে ও টিউশনি করে চলে। এটা কি এক ধরনের প্রতিবাদ নাকি প্রতিশোধ, কিংবা এমনও হতে পারে এক ধরনের তাচ্ছিল্য বা অবহেলা? বিগত বছরগুলোতে আশিকের সঙ্গে ওনার দূরত্ব দিনকে দিন বেড়েছে, বিশেষত আশিয়া মারা যাবার পর। আগেও যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেরকম কিছু নয়, উনি শুধু তার দায়িত্ব পালন করে গেছেন। ছেলেটার জগৎ ছিল মাকে নিয়ে, বাবা মায়ের সম্পর্কের না টানাপোড়েনটা দেখেছে। আফসিন তখন অনেক ছোট ছিল, ওর হয়তো সেরকম করে কিছু মনে নেই। আশিয়া মারা যাবার পর তিনি আফসিনকে বুকে টেনে নিয়েছেন, দ্বিতীয়বার বিয়ের কথা ভাবেননি, কিন্তু ছেলেটাকে আর কাছে টেনে নিতে পারেননি। একটা অদৃশ্য দেওয়াল দুজনের মধ্যে থেকেই গেছে, কিন্তু দিনকে দিন সেটা আরো পুরু হয়েছে। শুধুমাত্র আশিকের কথা ভেবে উনি একটা নতুন ব্যবসা শুরু করেছেন। আশিক ভ্রমণ প্রিয়, সৃজনশীল ধরনের ছেলে, তাই ওর কথা মাথায় রেখে একটা ডিজাইন হাউস আর গিফট আইটেমের ব্যবসা শুরু করেছেন। পল্টনে একটা অফিসও দেখে রেখেছেন। অনেক দিন ধরে ভেবে রেখেছিলেন একটু আয়োজন করে ছেলের সঙ্গে কিছুটা ভালো সময় কাটাবেন, সেই সময় তাকে এই সুসংবাদটা দেবেন। আজ আশিক তাড়াতাড়ি বাড়ি ফিরে আসায় একসঙ্গে খেতে বসতে বলেছিলেন। আশিক একটু অবাক হলেও মানা করেনি, ভেবেছিলেন খেতে খেতে ছেলেকে সারপ্রাইজ দেবেন। নতুন অফিসের কথা বলে, কিন্তু এখন ওর ভাবলেশীন আচরণ দেখে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। বলবেন না করেও আরিফ সাহেব বলে ফেললেন, তোমার জন্য একটা ডিজাইন হাউস করেছিলাম, ভেবেছিলাম পাশ করে তুমি সেখানে বসবে। ডিজাইন হাউস? আশিক প্রথমে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলো, তারপর হেসে ফেলল। হাসতে হাসতেই বলল, আমার জন্য আপনাকে কিছু করতে হবে না, আমি আমার একটা ব্যবস্থা ঠিক করে নেব। আরিফ সাহেবের রাগ করা উচিত, অপমানিত হওয়া উচিত, কিন্তু কিছুতেই পারছেন না। ছেলের হাসি মুখের দিকে তাকিয়ে সব রাগ অভিমান কোথায় উড়ে যাচ্ছে। ছেলেটা এত সুন্দর করে হাসে, ঠিক ওর মায়ের মতন। আশিয়াকে কোনোদিন এই কথাটা বলাই হয়নি। কেন যে মানুষ বেঁচে থাকতে মনের কথাগুলো বলা হয় না।
মীরার মন খারাপ ভাবটা কিছুতেই যাচ্ছে না। বিকেলের দিকে মনে হলো একটা কিছু নিয়ে ব্যস্ত থাকা দরকার। এভাবে মন খারাপ আঁকড়ে ধরে বসে থাকার কোনো মানে হয় না। সামনেই বিজয় দিবস, লাল সবুজ বেস করে কিছু গয়না বানানো যেতে পারে। কোনো একটা দোকানের সঙ্গে যোগাযোগ থাকলে ভালো হতো। রুমে কেউ না এলে কাউকে দেখানো যায় না। আইটেমগুলো মাঝে মাঝে পরিচিত জনদের ছবি তুলে পাঠায়। অনেক দিন ধরে একটা ফেসবুক পেজ খুলবে ঠিক করেছে, কিন্তু ঠিক হয়ে উঠছে না। বিরাট তৈরি হয়ে নিউ মার্কেটে চলে গেল। আজ ছুটির দিন বলে সবাই ব্যস্ত, সঙ্গে নেবার মতো কাউকেই পেল না। অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে লাল সবুজ কাঠের পুঁতি টার্সেল লকেট কিনল। কেনাকাটা শেষ করে ভাবলো কোথাও বসে এক কাপ চা খাবে, কিন্তু তার আগেই অঘটনটা ঘটলো। দোকান থেকে বের হবার সময় একটা লোক ইচ্ছে করে ধাক্কা মেরে বসলো। ঘটনাটা ঘটলো অত্যন্ত দ্রুত। কিছু বুঝে ওঠার আগেই লোকটা পাশ কাটিয়ে চলে গেল। মেজাজ খারাপ হওয়া উচিত, কিন্তু কেন যেন মীরার চোখে পানি এসে গেল। এটা যে ওর সঙ্গে প্রথম হলো তা নয়, এর আগেও হয়েছে। একদিন তো শুভ সঙ্গে থাকা অবস্থাতেই হলো। মীরা কিছুই হয়নি এমন একটা ভাব করেছিল, এবং আশ্চর্যের বিষয় শুভ ঠিক একই আচরণ করেছিল। এই লোকগুলো বোধহয় জানে যে কোনো মেয়ের সঙ্গে এরকম করা যাবে, কারা প্রতিবাদ করবে না। সিঁড়ি দিয়ে নেমে মীরা চোখ মুছল। চা খাওয়ার ইচ্ছে মরে গেছে। মীরা হলে যাবার জন্য রিক্সা খুঁজতে লাগলো। ঠিক তখনই শুভর ফোনটা এলো। ফোনটা আসাতে হঠাৎ কেন জানি খুব ভালো লাগলো মীরার। তুমি কোথায় মীরা? নিউ মার্কেট। আমাকে বললে না কেন? আমিও আসতাম। তুমি তো শুক্রবারে বের হও না, তাই আর ফোন করিনি। ও আচ্ছা, শোনো, তোমাকে একটা জরুরি কথা বলার জন্য ফোন করেছি। কি বলো? মীরা ভেবেছিল শুভ হয়তো ওদের আগামী 5 বছরের প্ল্যান নিয়ে কিছু বলবে, কিন্তু সে কথা ওর মনেই নেই। ও বলল, নবীন বরণের স্টেজ ডেকোরেশনের জন্য আশিক কাউকে খুঁজছে, ক্রিয়েটিভ কিছু করতে যাচ্ছে। তুমি কি একটু হেল্প করতে পারবে? মীরা একটু অবাক হলো। সাধারণত ওর ক্রিয়েটিভ ওয়ার্কের ব্যাপারে শুভ কখনো কোনো আগ্রহ দেখায়নি। স্কুলে কলেজে থাকতে মীরা সব সময় বিভিন্ন অনুষ্ঠানের স্টেজ ডেকোরেশন করেছে। বাড়িতে থাকতে কারো গায়ে হলুদ, জন্মদিনের অনুষ্ঠান হলেও সব সময় ওরই ডাক পড়তো। বরাবরই মীরা আগ্রহ নিয়ে এই কাজগুলো করে শুভ হয়তো ওর মন ভালো করার জন্য এটা করেছে। এই ভেবে মীরা একটু খুশি হয়ে গেল, কিন্তু পর মুহূর্তেই হতাশ হলো। শুভ বলল, আসলে ওদের বাজেট খুব কম, ডেকোরেটর হায়ার করতে পারছে না। মীরা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কখন যেতে হবে? কাল কথা বলে নিও। তোমার ক্লাস শেষে 4th ইয়ার রুমে চলে এসো। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। আশিককে ফার্স্ট ইয়ার থেকেই চেনে মীরা। ডিপার্টমেন্টের যে কোনো অনুষ্ঠানে ওর অংশগ্রহণ সক্রিয়। এর আগে অনেকবারই দেখছে, কিন্তু কখনোই কথা হয়নি। শুভ বলল, আশিক, নবীন বরণ স্টেজ সাজানোর জন্য তুই কাউকে খুঁজছিলি না? ও এই কাজগুলো খুব ভালো পারে, ওর সঙ্গে পরিচয় আছে। আশিককে আগেও দেখেছে মীরা। আজ ভালো করে লক্ষ্য করে দেখলো লম্বা শ্যামলা মতন একটা ছেলে, মাথা ভর্তি কোকড়ানো চুল, পরিশ্রমী চেহারা, হাসিটা খুব অমায়িক। আশিক অপরাধী মুখ করে বলল, নাম ভুলে গেছি, দুর্বল মেধা, স্মরণে রেখেছি মুখ। কাল রজনীতে চিনব তোমায়, আপাতত স্মৃতিভোগ। তোর গার্লফ্রেন্ড না? শুভ মাথা নেড়ে বলল, ভাইয়া, আমার নাম মীরা। পারবে তুমি আপু কাজটা করতে? পারবো ভাইয়া, আমি আগে করেছি। তাহলে তো ভালোই হলো। কি ধরনের থিম করতে চান ভাইয়া? এখনো পুরো ফাইনাল করিনি। কালকে বিকেলে বসো আমাদের সঙ্গে, তোমাকে লেআউট দিয়ে দেবো, আর তোমার কি কি ম্যাটেরিয়ালস লাগবে আমাকে জানিয়ে দিও। তবে আগেই বলে রাখছি, আমাদের বাজেট খুবই কম। অবশ্য কম বলে ভুল হবে, ডেকোরেশনের জন্য কোনো বাজেটই নেই, শুধুমাত্র স্টেজ তৈরি করার জন্য যেটুকু লাগবে তাই দেয়া হয়েছে। সমস্যা নেই, হয়ে যাবে। কালকে কখন আসবো ভাইয়া? তোমার ক্লাসের পরে আসো, আমরা সাধারণত টিএসসিতে বসি। জি আচ্ছা। মীরা বিদায় নিয়ে চলে গেল। রাসেল রুমে ঢুকতে ঢুকতে বলল, আরে মামু, এইবার তো নবীন বরণের আগে থেকেই তোমার আশেপাশে সুন্দরী মাইয়ারা ঘুরতেছে।
কথা অবশ্য মিথ্যা নয়। প্রতি বছর নবীন বরণের পর কিছু মেয়ে আশিকের প্রেমে পড়ে। ওর সাবলীল উপস্থাপনার সুন্দর কণ্ঠস্বর আর আন্তরিক ব্যবহার সবাইকে মুগ্ধ করে। আশিক অবশ্য বিশেষ পাত্তা দেয় না। এসব পিচ্ছি মেয়েদের চোখে ঘোর থাকে। দুদিন পরেই সে ঘোর কেটে যায়। কথা শুনেও বিরক্ত গলায় বলল, আরে ধুর, এটা তো শুভর গার্লফ্রেন্ড। শুভর ভাই রাম কপাল, এমন একটা মাল পাইছে, যেমন চেহারা তেমন ফিগার, ভাই রে ভাই। চুপ থাক, ফালতু কথা বন্ধ কর। আশিক ধমকের সুরে বলল, আরে চেতস কেন, তোর গার্লফ্রেন্ডের তো আর কই নাই। আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এই কথা বললে আমি তোর মুখ ভেঙে দিতাম। রাসেল একটু চমকালো, কিন্তু কিছুই বলল না। আশিক ওই রকমই দিয়াশলাইয়ের মতন এমনিতে ঠিকই থাকে, হঠাৎ করে দপ করে চলে ওঠে। বিশেষত মেয়েদের ব্যাপারে কোনো ধরনের বাজে কথাও একেবারেই সহ্য করতে পারে না। রাসেল পরিবেশ হালকা করার জন্যে বলল, মাপ চাই দোস্ত, মাপ চাই। তোরে মামু কই, তোর গার্লফ্রেন্ডের মা কমু, খুশি তো? আশিক কিছু বলল না, তবে ওর মাথা গরম ভাবটা আজকে কেন যেন দূর হলো না। সকাল থেকে হালিমা বেগমের মেজাজ খারাপ হয়ে আছে। এমনিতেই বাড়ির সমস্ত কাজ তাকে করতে হবে। বড় ভাবি পায়ের উপর পা তুলে বসে থাকে, তার উপর আজকে আবার এমন একটা ঘটনা ঘটালো। প্রাথমিকভাবে হালিমা ইচ্ছে করে সব কাজের ভার নিজের হাতে তুলে নিয়েছেন। ভেবেছিল এতে করে সংসারের কর্তৃত্বটা তার হাতে থাকবে, কিন্তু আদতে সেটা হয়নি। বড় ভাবির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিচু হাতে নিয়েছিল। টাকার হিসাব থেকে শুরু করে বাজারের ফর্দ সবকিছুই তার হাতে। এমনকি কি রান্না হবে সেটাও তিনিই ঠিক করে দেন। আগে দুই চা ভাগাভাগি করে রান্না করত। হালিমা ইচ্ছে করেই পুরো কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল, যাতে করে পুরো দখলদারিটা তার হাতে থাকে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, বরং কাজের চাপ বেড়েছে। আজকাল তো নিজেকে বাড়ির কাজের বুয়া মনে হয়, তবু তাতে দাঁত চেপে সহ্য করেছিল, শুধু এই ভেবে যে একদিন তো পুরো কর্তৃত্বটা তার মেয়ের হাতেই আসবে। সেদিন সেও দেখিয়ে দেবে মাতব্বারি কাকে বলে। কিন্তু সকালে যে খবরটা পেল তাতে তার মাথা ঘুরে গেছে। বড় ভাবি নাকি সৌরভের বিয়ে ঠিক করেছেন। আজ সন্ধ্যায় পাত্রী দেখতে যাবেন। সকাল সকাল এসে দুপুরের রান্নার মেনু দিয়ে সেইখানে সুসংবাদও শুনিয়ে গেছেন। সুসংবাদ না ছাই, ইচ্ছে করছে চুলোয় পানি ঢেলে দিতে। এর মধ্যে তার ছোট মেয়ে সুমনা এসে বলল, হালিমার মাথায় মাথায় আগুন ধরে গেল। কোনো মতে মেয়ের হাতে চা দিয়ে কড়াই খুন্তি আছড়ে ফেলে জোরে জোরে বলল, তোর চাচিকে গিয়ে বল আমার শরীর ভালো নেই, আজ রান্না হবে না। পাশের ঘর থেকে মীরার বড় চাচি সব শুনলেন, মুখ বেঁকিয়ে বললেন, কিসের তো ফোরানি মনে হয় আমি বুঝি না। নিজের মেয়েকে মৌচাকের মহারানী বানাতে চেয়েছিল, এখন চাকে ঢিল পড়েছে। খা মৌমাছির কামড়। হালিমা রেগে মেগে ঘরে গিয়ে মেয়েকে ফোন দিল। মায়ের ফোন পেয়ে মীরা বেশ অবাক হলো। সাধারণত এই সময় মা খুব ব্যস্ত থাকে, ফোন করলেও ধরতে ইচ্ছে করে না। ফোন করে বলল, কেমন আছো মা? হালিমা সে কথার জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, তুই সৌরভকে কিছু বলেছিস? আমি কি বলবো, আমার সঙ্গে তো কতদিন কথাই হয় না। একটু কথা বললে কি এমন ক্ষতি হয়? এখন ভালো হয়েছে না, অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছে। ভাইয়ার বিয়ে নাকি? এটা তো ভালো খবর। মীরা আনন্দিত গলায় বলল। হালিমা তেলে বেগুনে জ্বলে উঠল, চিৎকার করে বলল, তাহলে তোর কি হবে? এর সঙ্গে আমার কি সম্পর্ক? রাগে হালিমার কথা বন্ধ হয়ে গেল। মীরা বার দুয়েক হ্যালো হ্যালো বলে বুঝলো মা ফোন রেখে দিয়েছে। আর একবার ফোন দিতে আর সাহসে কুলালো না। 7-5 ভেবে মীরা সৌরভকে ফোন দিল। দুটো রিং হতেই সৌরভ ফোন ধরে খুশি খুশি গলায় বলল, কিরে মীরা, কি খবর তোর? ভালো। ভাইয়া তোমার নাকি বিয়ে, কিছু জানালে না যে? যাই হোক, কংগ্রাচুলেশন, আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। তোকে কি বললো? মা ফোন করেছিল। আচ্ছা, তাই বল। ভাইয়া একটা কথা বলবো? হ্যাঁ বল না। মা মনে হয় ঝামেলা করতে পারে। আমারও তাই মনে হয়। দেখ মীরা, তুই তো জানিস তোকে আমি ছোটবেলা থেকে পছন্দ করতাম। তুই ঢাকা যাবার পর চাচিকে সে কথা বলেছিলাম। চাচি খুব খুশি হয়েছিল, বাবার সঙ্গে কথা বলেছিল এই বিষয়ে। বলো কি, এত কিছু হয়েছে? হ্যাঁ, এজন্যই আমি যখন শুভর ব্যাপারটা জানতে পারি, আমার খুব রাগ হয়েছিল। শুধু রাগ না, এক ধরনের ভয়ও হয়েছিল।
তুই যদি খারাপ কারো হতে পারিস। কিন্তু শুভর ব্যাপারে খোঁজ আমি নিশ্চিত হয়েছি। শুভ খুব ভালো ছেলে। মীরা একটু লজ্জা পেল, তারপর বলল, তুমি এত খোঁজ খবর নিয়ে ফেলেছো? নিব না কেন? তুই আমাদের বাড়ির মেয়ে, তোর প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। বড় চাচাও কি ঝামেলা করবে? জানি না, এটা দিয়ে আমি একটু টেনশনে আছি। কিছু হবে না, চাচি সব ম্যানেজ করে নেবে। মেয়েটা কি ভাইয়া? ও রত্নার কথা বলছিল। ওকে তো তুই চিনিস, মিজানের ছোট বোন। আচ্ছা আচ্ছা, স্কুলে আমাদের এক ব্যাচ সিনিয়র ছিল। কি করে হলো ভাইয়া? এই হয়ে গেল আর কি, তোর মতোই। খুব ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। শোন মীরা, বিয়ের সব দায়িত্ব কিন্তু তোর, সব কিন্তু তোকে করতে হবে। সে তুমি না বললো আমি করব, আমাকে জানিও কি হলো। আচ্ছা রাখছি এখন। মীরার মনটাই ভালো হয়ে গেল। অনেক রাত পর্যন্ত যখন সৌরভের কোনো ফোন এলো না, মীরা ভাবলো হয়তো ফিরতে দেরি হচ্ছে। কিন্তু পরদিন সকালবেলা মায়ের কথা শুনে মীরার মাথায় আকাশ ভেঙে পড়ল। মা জানালো বড় চাচা ওই মেয়ের সঙ্গে বিয়েতে রাজি না। তার ইচ্ছে হচ্ছে মীরার সঙ্গে সৌরভের বিয়ে হোক। এই তারিখ মীরা বাড়ি এলে ওদের কাবিন করিয়ে ফেলা হবে। মীরা কি বলবে কিছুই বুঝতে পারল না। মায়ের সঙ্গে কথা বলে যতটা না মন খারাপ হয়েছিল, শুভর সঙ্গে কথা বলে মীরার আরও বেশি মন খারাপ হয়ে গেল। শুভ ব্যাপারটাকে পাত্তাই দিল না, হাসতে হাসতে বলল, ভালোই তো, আমাকে ইনভাইট করো, কিন্তু মীরার ভীষণ কষ্ট হলো কথাটা শুনে। শুভ সব সময় ওকে ওর ইচ্ছেকে এত হালকাভাবে কেন নেয়? মীরা কথা বাড়ালো না, ইচ্ছে করে অন্য প্রসঙ্গে দু একটা কথা বলে উঠে গেল। মন খারাপ নিয়েই বিকেলবেলা টিএসসি গেল। বাকিরা এখনও এসে পৌঁছয়নি। আশিক একাই বসেছিল ক্যাফেটেরিয়ায়। ওকে দেখে বলল, বসো মীরা, কিছু খাবে? না ভাইয়া। চা খাও। চা খাওয়া যায়। আশিক হাতের ইশারায় চা দিতে বলল। এখানে সবাই ওকে চেনে। মীরা ওর লিস্টটা বের করে আশিককে দেখালো। আশিক একবার চোখ বুলিয়ে নিল। বেশ গুছিয়ে লেখা। কোথা থেকে কিনবে? এলিফ্যান্ট রোড থেকে কিনলে দাম বেশি পড়বে, নিউ মার্কেট থেকে নিলে কিছুটা খরচ কম হবে। আশিকের ভালো লাগলো। মেয়েটা বেশ হিসেবি। স্টেজ ডেকোরেশন পুরো টাকাটাই আশিকের পকেট থেকে যায়। আগেও তাই হতো। তখন তো এর মধ্যে চা সিঙ্গারার টাকাও যোগ হতো। কেউ কখনো টাকা বাঁচানোর কথা ভাবেনি। আশিক এবার একটু অন্য রকম ভাবে করতে চেয়েছিল। ভেবেছিল অন্যান্য বারের তুলনায় খরচ বেশি পড়বে। ডিপার্টমেন্ট থেকে শুধু স্টেজ বানানোর আর সাউন্ড সিস্টেমের টাকা দেওয়া হয়েছে। তাও যেটা দিয়েছে তা দিয়ে মানসম্মত কোনো সাউন্ড সিস্টেম পাওয়া যাবে না। প্রতিবার সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রাসেল করে, সেখানেও এক্সট্রা কিছু টাকা চলে যায়। আবৃত্তি উপস্থাপনের মধ্যে হঠাৎ করে শোষ শব্দ আশিকের ভীষণ অপছন্দ। কাজের শুরুতে ঘণ্টাখানেক হ্যালো হ্যালো মাইক টেস্টিং ব্যাপারটাও ওর অসহ্য লাগে। সাউন্ড সিস্টেমের লোককে নিয়ে রাসেলের এতক্ষণে চলে আসা উচিত। আশিক মোবাইল বের করে কল দিল। চা এসে গেছে। মীরা চায়ের কাপে চুমুক দিল। শীতের বিকেলে চাটা বেশ আরামদায়ক লাগছে। রাসেল ফোনে জানিয়েছে ওর আসতে দেরি হবে, ট্রাফিক জ্যামে ফেসে আছে। শুভরও আসার কথা ছিল। মীরার কেন যেন ফোন করতে ইচ্ছে করলো না। চা শেষ করে ও উঠে দাঁড়ালো। আমি তাহলে যাই। আশিক মীরার হাতে টাকা দিয়ে বলল, চলো তোমাকে এগিয়ে দিই। তখনও বিকেলের আলো ফিকে হয়ে যায়নি, কিন্তু পশ্চিম আকাশে মেঘ জমেছে। কেমন মন খারাপ করা সন্ধ্যা। মীরা বলল, আপনাকে আসতে হবে না, মেঘ করেছে, মনে হয় বৃষ্টি নামবে। আমার রোদ বৃষ্টিতে ভেজার অভ্যেস আছে। কিছুক্ষণ নীরবে হাঁটলো দুজন। আশিক বলল, তুমি কি কোনো কারণে আপসেট মীরা? মীরা একটু চমকালো, তবে মুখে বলল, না তেমন কিছু না। ভিতরে ঢোকার আগে বলল, এখনই বৃষ্টি নামবে, তাড়াতাড়ি চলে যান। আশিক একটু হাসলো, তারপর বলল, তুমি ভাবছো মেঘ করেছে বৃষ্টি পড়বে অনেকক্ষণ, আসলে তো মেঘ করেনি, মন খারাপের বিজ্ঞাপন। অনুষ্ঠানের দিন প্রায় ঘনিয়ে এসেছে। আয়োজকরা ভীষণ ব্যস্ত। আশিকের নিঃশ্বাস ফেলার সময় নেই, অনেক কাজ করতে হচ্ছে। মীরাও ডেকোরেশনের কেনাকাটা নিয়ে ব্যস্ত। এসব ঝামেলায় বাড়িতে আর ফোন করার সুযোগ পায়নি। অবশ্য ইচ্ছে করেই করেনি। মাঝে একবার সৌরভকে ফোন করেছিল, ওর সঙ্গে কথা বলে মীরার আরও মন খারাপ হয়েছে। মায়ের সঙ্গে বড় চাচির তুলকালাম ঝগড়া হয়েছে। এক পর্যায়ে মা যখন বাড়ি ছেড়ে চলে যাবার কথা তুলল, তখন বড় চাচা এসে কথা দিয়েছে যে
সৌরভের সঙ্গেই মীরার বিয়ে হবে আর সবাই এই বাড়িতেই থাকবে, এর অন্যথা হবে না। এই কথা শোনার পর বড় চাচি রাগ করে বাপের বাড়ি চলে গেছে। শুভর সাথেও টুকটাক কথা হয়েছে এর মধ্যে। শুভ আর এ প্রসঙ্গে কিছু জানতে চায়নি। মীরাও ইচ্ছে করেই কিছু বলেনি। বাড়ির ঝামেলা আর শুভর শীতল আচরণ, এই দুটোকে এড়ানোর জন্য মীরা নিজের মন প্রাণ ডুবিয়ে দিল অনুষ্ঠানের কাজে। অনুষ্ঠানের আগের রাতে ছেলেরা ক্যাম্পাসেই ছিল, সারা রাত ধরে ডেকোরেশনের কাজ করেছে। মীরা ভোরবেলা উপস্থিত হয়ে দেখলো স্টেজের কাঠামো দাঁড় করানো হয়ে গেছে। দেরি না করে কাজে লেগে পড়ল ও। প্রায় 2 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর স্টেজ থেকে নেমে একটু দূরে দাঁড়িয়ে তাকিয়ে রইল। না, খুব একটা খারাপ হয়নি। মীরা নিজের মনকে সান্ত্বনা দেয়। আশিক সহ অন্যান্যরা সাউন্ড সিস্টেম নিয়ে ব্যস্ত ছিল। মীরা শেষ মুহূর্তের কিছু টুকিটাকি ফিনিশিং টাচ দিয়ে আশিকের কাছে এসে বলল, ভাইয়া কাজ হয়ে গেছে, আমি এবার যাই, রেডি হয়ে আসি। তুমি খেয়েছো কিছু? না হলে যে খাবো। খেয়ে নাও, সবার জন্যই খাবার আনা হয়েছে। দেরি হয়ে যাবে। তাহলে নিয়ে যাও। স্টেজের পাশ দিয়ে যাবার সময় একবার ফিরে তাকিয়ে আশ্চর্য হয়ে গেল আশিক। অবাক কণ্ঠে বলল, তুমি এটা কি করেছো মীরা? কেন, ভালো হয়নি? ভালো, এ তো অসাধারণ জিনিস হয়েছে, রীতিমতো মাস্টারপিস। মীরা একটু লজ্জা পেল। আশিক সেটা লক্ষ্য করলো না, বলেই যেতে লাগলো, আমি তো তোমাকে নবীন কনসেপ্ট দিয়েছিলাম, কিন্তু আউটকাম যে এত চমৎকার হবে ভাবতেই পারিনি, তাও এত কম বাজেটে। মীরা আরক্ত হলো, বলল, আর একটু সময় পেলে আরো কয়েকটা জিনিস অ্যাড করতাম। আর কিছু করার দরকার নেই, একেবারে পারফেক্ট হয়েছে। চলো তোমাকে রিক্সা করে দিই। লাগবে না, আমি চলে যাব। আচ্ছা তাহলে খাবারটা নিয়ে যাও। মীরা আর কিছু বলল না, খাবার নিয়ে চলে গেল। প্রচণ্ড ঘুম পাচ্ছে। মীরা হলে ফিরল 8:30 নাগাদ। নবীন কনসেপ্ট বলে সবাইকে সবুজ রঙের ড্রেস পরতে বলা হয়েছে। মীরা স্নান সেরে একটা সবুজ তাঁতের শাড়ি পরল। নিজের বানানো গয়না পরে হালকা করে সেজে ডিপার্টমেন্টের উদ্দেশ্যে রওনা দিল। শুভর সঙ্গে কথা হয়নি বেশ কদিন। গতকাল ওর IELTS পরীক্ষা ছিল। সাধারণত পরীক্ষার আগে ফোন করলেও বিরক্ত হয়। ইয়ার ফাইনালের সময়ও কখনো ফোন করে না। মীরাই মাঝে মাঝে ফোন করে খোঁজ খবর নিত। এবার মীরা আর ফোন দেয়নি। ভেবেছিল হয়তো অনুষ্ঠান শুরু হলে আসবে, কিন্তু দুপুর পর্যন্ত শুভকে দেখা গেল না। পুরো প্রোগ্রাম খুব ভালো হয়েছে। চেয়ারম্যান স্যার আয়োজকদের প্রতি ভীষণ সন্তুষ্ট। অনুষ্ঠান শেষে আয়োজকদের স্টেজে ডেকে ধন্যবাদ জানানো হলো। মীরা ওখান থেকেই শুভকে দেখতে পেল অডিয়েন্সের মাঝামাঝি বসে থাকতে। স্টেজ থেকে নেমে ও আর শুভর কাছে গেল না, ফিরে যাবার জন্য কোচকাজ করতে লাগলো। তারপর সব গুছিয়ে আশিকের কাছে গিয়ে বলল, ভাই আমি আজকে আসি। এখনই চলে যাবে? আর কোন কাজ আছে? না, কাজ নেই, এখন তো সেলিব্রেশন হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ মীরা, তুমি না থাকলে এত সুন্দর করে কাজটা শেষ করা যেত না। মীরা জবাব দিল না। ওর ফোনে একটা টেক্সট এসেছে। মীরা ফোন বের করে দেখলো শুভ মেসেজ পাঠিয়েছে। লিখেছে, প্রোগ্রাম নিয়ে এতই ব্যস্ত যে আমাকে দেখতেও পাও না। মীরা হতভম্ব হয়ে গেল। ও নিজেই যোগাযোগ করছে না, উল্টে এখন মীরাকে শোনাচ্ছে। মীরা মেসেজ সেন্ড করে রেখে দিল, রিপ্লাই দিল না। আশিককে বলল, তারপর আর দাঁড়ালো না। মীরাকে গেটের দিকে এগিয়ে যেতে দেখে শুভ দৌড়ে এসে ওর পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, কি ব্যাপার, মেসেজ করলাম রিপ্লাই করলে না যে? মীরার কথা বলতে ইচ্ছে করছে না, তবুও দাঁড়ালো। তারপর থেমে থেমে বলল, গত 3 দিন তুমি আমার সঙ্গে কোনো যোগাযোগ করনি, আর এখন আমাকে শোনাচ্ছ তোমার পরীক্ষা ছিল বলে আমি বিরক্ত করিনি। মীরার কণ্ঠের অভিমান শুভ টের পেল। নরম গলায় বলল, আচ্ছা আমার ভুল হয়েছে, আসলে এত টেনশনে ছিলাম। চলো কোথাও বসি। আমার খুব ক্লান্ত লাগছে, আমি হলে যাব। আচ্ছা তাহলে আমি তোমার সঙ্গে যাচ্ছি। মীরা কিছু বলার সুযোগ পেল না। তার আগেই দেখলো রাসেল দৌড়তে দৌড়তে আসছে। এগিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, মীরা, শুভ, তাড়াতাড়ি আয়, আশিক ডাকছে। আশিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেখানে ছোটখাটো একটা জটলা। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওরা এগিয়ে যেতেই আশিক বলল, গাইস, দুটো গুড নিউজ আছে।
সবাই হৈ হৈ করে উঠল। কারোই আর তর সইছে না। এতক্ষণ ধরে সবাই অপেক্ষা করেছিল। আশিক হাত তুলে বলল, প্রথমটা হচ্ছে চেয়ারম্যান স্যার এই প্রোগ্রামের এক্সট্রা ফান্ড অ্যালোকেট করেছেন, কাজেই আমরা যে যা খরচ করেছি সেটা পেয়ে যাব। আর দ্বিতীয়ত হলো সামনে 21শে ফেব্রুয়ারিতে আরো বৃহৎ পরিসরে একটা অনুষ্ঠান করতে বলা হয়েছে এবং আমাকে এই টিম নিয়েই কাজ করতে বলেছেন স্যার। তো গাইজ, আগে আমরা 5 জনের টিম ছিলাম, আমি, রাসেল, সুমন, মারুফ, রিপন, আর এবার থেকে আমাদের নতুন টিম মেম্বার মীরাকে সবাই ওয়েলকাম করো। সবাই হাততালি দিয়ে উঠল। হঠাৎ করেই মীরার মনে জমে থাকা কদিনের সমস্ত মেঘ কেটে গেল। মেঘ কেটে গেল ঠিকই, তবে বর্ষণ শুরু হলো। মীরা টের পেল ওর চোখ ভিজে উঠছে। মনে হচ্ছে এই জীবনেই প্রথমবার কেউ ওকে ওর কাজকে মূল্যায়ন করছে। ক্যাম্পাস জুড়ে শীতের সন্ধ্যা নেমেছে। একটু আগেও ডিপার্টমেন্টের পেছনের বারান্দায় হৈ হৈ আর উল্লাসে মেতেছিল একদল ছেলে। সন্ধ্যা নামতে নামতে তারা যেন কেমন নেতিয়ে পড়েছে। অনেকেই উঠে গেছে শেষ বাসটা ধরবে বলে। এখনো গুটি কতক ছেলে আবছা অন্ধকারে বসে সিগারেটের ধোঁয়া ছেড়ে যাচ্ছে। সিগারেটটা হাত বদল করে চোখ মেলল আশিক। চোখের সামনে কুয়াশা না ধোঁয়া ঠিক বোঝা যাচ্ছে না, কেমন রহস্য ঘন লাগছে। বারান্দার সামনে একটা খোলা চত্বর, কয়েকটা কাঁঠাল চাপা গাছ, মৃদু সুগন্ধ ভেসে আসছে। আশিক আবার চোখ বুঝল। চোখের সামনে একটা অস্পষ্ট অবয়ব ভেসে ওঠে। আজকাল চোখ বন্ধ করলেই দেখতে পাই ওকে। খোলা চুলের উপর সোডিয়াম লাইটের সোনালি আভা আর ছিপছিপে গরম। চিনতে ভুল হয় না, সেদিন মীরাকে হলে পৌঁছে দিয়ে খানিকটা এগিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। না, সে আসেনি। দেখতে পেলে ভালো হতো। মাথার মধ্যে এলোমেলো হয়ে ঘুরতে থাকা টুকরো টুকরো শব্দগুলো কি করে যেন একে একে এসে জুড়ে যায়। কবিতার লাইনগুলো ফুটে ওঠে। আশিক ইচ্ছে করেই খোঁজে না ওকে। থাক, আড়ালেই থাক না, অনেকটা ওই কবিতার মতন। তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি, যখন দেখি না শুকনো ফুলের মালা যেরকম বলে দেয় সে এসেছে, চড়ুই পাখিরা জানে আমি কার প্রতীক্ষায় বসে আছি, এলাচের দানা জানে কার ঠোঁট গন্ধময় হবে। তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরাল ভালোবাসো। সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি, দেখা দাও দেখা দাও, পর মুহূর্তেই ফের চোখ মুছি, হেসে বলি তুমি যেখানেই যাও আমি সঙ্গে আছি। বারংবার আপত্তি করা সত্ত্বেও শুভ মীরাকে হলে যেতে দিল না। একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। আজ মীরাকে কিছুতেই ছাড়তে ইচ্ছে করছে না। বারবার ওর দিকে চোখ আটকে যাচ্ছে। গাঢ় সবুজ শাড়ি, ঘন ভ্রু পল্লব আর ভেজা গোলাপি ঠোঁটের কোণে ঈষৎ ঝরে পড়া অভিমান। মনের কোণে নিষিদ্ধ কিছু ইচ্ছে উকি দিচ্ছে বারবার। কোণার দিকে একটা টেবিল খুঁজে মীরাকে নিয়ে বসলো শুভ। কিছু খাবে? না। জুস খাও। ইচ্ছে করছে না, তুমি ইচ্ছে হলে খাও। তাহলে চা দিতে বলি? একটু অবাক হলো মীরা। শুভ সাধারণত এত কেয়ারিং ভাব দেখাই না। মীরা এবার একটু নরম হলো, বলল, হ্যাঁ, চা খেতে পারি। শুভ এক গাদা খাবার অর্ডার করলো। কথা আরম্ভ করতে যাবে তখনই মীরার ফোন রিং বাজলো। মীরা ফোন বের করে একটু অবাক হয়ে গেল। শুভ চোখের ইশারায় জানতে চাইল কে। মীরা ফোন ধরার আগেই বলল, আশিক ভাই। বিরক্ত লাগছে শুভর, এতক্ষণ তো ওদের সঙ্গেই ছিল, আবার ফোন করার কি হলো? মীরা কল রিসিভ করে বলল, জি আশিক ভাই। শুভ কি তোমার সঙ্গে আছে মীরা? জি আছে। ওকে একটু দাও তো। দিচ্ছি। মীরা ফোন এগিয়ে দিল। শুভ ফোনটা কানে ঠেকিয়ে বলল, হ্যালো। হ্যাঁ শুভ, কালকে আমরা প্রোগ্রামের সাকসেস সেলিব্রেট করছি, সন্ধ্যার সময় চলে আসিস। তোরা এনজয় কর, আমি এসে কি করব? তোকে ছাড়া তোর গার্লফ্রেন্ডকে নিয়ে এনজয় করব? এত সাহস আমাদের আছে নাকি? চলে আসিস সন্ধ্যাবেলা। মীরা অন্য পাশের কথা কিছু শুনতে পাচ্ছে না, তবে শুভকে দেখে বেশ বুঝতে পারছে যে ও খুশি হয়েছে। মীরা জানতে চাইলেও হালকা গলায় বলল, তেমন কিছু না, প্রোগ্রামের সাকসেস সেলিব্রেশন হবে সন্ধ্যায়, আমাকে যেতে বলেছে তোমার সঙ্গে। মীরার খুব ভালো লাগলো। আশিকের এই ব্যাপারগুলো ওর বেশ লাগে। কেমন একটা প্রচ্ছন্ন দূরত্ব বজায় রাখে সব সময়। এই এতগুলো দিন ধরে একসঙ্গে কাজ করেও একটুও অস্বস্তি বোধ করেনি। মনে আছে প্রথম যেদিন টিএসসিতে একসঙ্গে বসলো সবাই, আশিক তখনও এসে পৌঁছয়নি। রাসেল সহ আরো 2 জন ছিল। সেদিন ক্যাফেটেরিয়ায় বসা হয়নি, খোলা চত্বরে বসেছিল গোল হয়ে। মারুফা আর রিপন গল্প করছিল। মীরাকে দেখে শুধু হেসে
বসেছিল একবার তাকিয়ে। রাসেল খুব আগ্রহ নিয়ে বলল, বস মীরা। মীরা একটু দূরত্ব রেখে বসলো। এই ছেলেটার চাহনি ওর ভালো লাগে না। ওর দিকে না তাকিয়েও বুঝতে পারছে রাসেল ওকে আপাদমস্তক স্ক্যান করছে। মীরা অস্বস্তি নিয়ে বলল, ভাইয়া আমি একটু ক্যাফেটেরিয়া থেকে আসছি। চলো, আমিও তোমার সঙ্গে যাই। চা খাবা তো? মীরা কি বলবে বুঝতে পারলো না, তবে সামনে তাকিয়ে দেখলো আশিক হেঁটে আসছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো ও। আশিক কাছাকাছি এসে বলল, তোরা এখানে কি করিস? চল ক্যাফেটেরিয়াতে যাই। সেদিন অনেক রাত পর্যন্ত মিটিং হয়েছিল। যেহেতু মীরার কাজটা স্টেজ নিয়ে, আর স্টেজের কাঠামো কেমন হবে সেটা ঠিক না হলে বাকি কাজগুলো ঠিক করা যাচ্ছিল না। তাই মীরার অংশ বেশি থাকায় ওকে থাকতে হয়েছিল শেষ পর্যন্ত। সব শেষ করে বেরোতে বেরোতে প্রায় 10টা বেজে গেল। আশিক ওকে হল পর্যন্ত এগিয়ে দিয়েছিল। গেটের ভিতর ঢুকে হঠাৎ পেছন ফিরে মীরা দেখেছিল হলের উল্টো দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আশিক, হাতে জ্বলন্ত সিগারেট, গায়ে জড়ানো গেরুয়া চাদর। আকাশে সেদিন ঘোলাটে চাঁদ। পৌষের নিরালা রাতে খুব অদ্ভুত লেগেছিল দৃশ্যটা মীরার কাছে। মীরা, মীরা চমক ভেঙে তাকালো। কি এত ভাবছো? শুভ জানতে চাইল। কিছু না। চা খাও, ঠান্ডা হচ্ছে তো। মীরা চায়ের কাপে চুমুক দিল। অতিরিক্ত চিনি দেওয়া ঠান্ডা চা খেতে বিচ্ছিরি লাগছে, কিন্তু কিছু বলা যাবে না। দামি রেস্টুরেন্টের চা খারাপ, অথচ রাস্তার পাশের দোকানের চা ভালো, এ কথা শুনলেই বিরক্ত হয় শুভ। ও সবকিছুর গুণের পরিমাণ করে টাকা দিয়ে। যে জিনিস যত দামি তার গুণগত মান তত ভালো। এই ব্যাপারটা মীরার ভালো লাগে না। ওর নিজের বানানো জিনিসগুলো খুব সস্তা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা, কিন্তু তবু মীরার ভালো লাগে। জিনিসগুলোর মধ্যে একটা স্বতন্ত্র আছে। দু একবার শুভর সঙ্গে এই নিয়ে কথাও বলেছিল, দেখিয়েছিল খুব আগ্রহ করে। শুভ পাত্তা দেয়নি, তারপর থেকে আর দেখায় না। তুমি এত অন্যমনস্ক হয়ে যাচ্ছ কেন আজকে? অন্য মনস্ক না, টায়ার্ড লাগছে। তোমার পরীক্ষা কেমন হলো? সেটাই তো এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি। মীরা একটা নিঃশ্বাস ফেলে বলল, বলো। আমার স্কোর 6 হলেই চলতো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে 8.5 এসেছে। বাহ, ভালো তো। তোমার সঙ্গে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাইছিলাম। আমার সঙ্গে? মীরা বেশ অবাক হলো। সাধারণত এসব ব্যাপারে শুভ ওর মতামতকে গুরুত্বই দেয় না। কি বলো? আমি বলছিলাম কি, তুমিও পরীক্ষাটা দিয়েই ফেলো। আমি আমি কেন পরীক্ষা দিব? দেখো, আমার ফাইনাল পরীক্ষার আর 6-7 মাস বাকি আছে। এরপরেই আমি অ্যাপ্লাই করে ফেলবো। তোমার পরীক্ষা দেওয়া থাকলে তোমাকে সঙ্গে নিয়ে অ্যাপ্লাই করতে সহজ হবে। আমাকে সঙ্গে নিয়ে এই কথাটার মানে কি? মানে স্পাউস ভিসা পাওয়া সহজ হবে আর কি। স্পাউস ভিসা পেতে গেলে আগে বিয়ে করা লাগবে। তুমি বাসায় কিছু জানিয়েছো? সে জানিয়ে দিব। না, এইভাবে হবে না। দেখো, কাগজপত্রে বিয়েটা হয়ে থাকলে তো অ্যাপ্লাই করে ফেলতেই পারি, পরে যা হবে দেখা যাবে। এভাবে আমি চাই না। তাহলে কি চাও, আমি তোমাকে রেখেই চলে যাই? দরকার হলে যাবে, কিন্তু আমি এভাবে পড়াশোনার মাঝখানে যেতে চাই না। তুমি ওখানে গিয়ে আবার পড়াশোনা করতে পারবে। মীরা খুব ভালো করেই জানে এভাবে পড়াশোনার মাঝখানে যদিও চলে যায় তাহলে ওর আর পড়াশোনা হবে না। এমন অনেক মেয়েদের কথাও জানে যারা এমনিভাবে পড়াশোনার মাঝখানে দেশের বাইরে চলে গেছে। এখন হয়তো কোনো কফি শপে বা রেস্টুরেন্টে কাজ করে বেঁচে আছে। দেশের সবাই জানে তারা খুব ভালো আছে, কিন্তু সেরকম জীবন মীরা চায় না। ওর খুব ইচ্ছে ছোট 2 বোনকে ঢাকায় নিয়ে আসবে। সুমনা পড়াশোনায় খুব ভালো, ওর খুব ইচ্ছে ডাক্তারি পড়ার। মীরা এমন একটা কাণ্ড করলে ওর 2 বোনের জীবন নষ্ট হয়ে যাবে। ও সেটা কিছুতেই হতে দেবে না। ওর খুব ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে একটা চাকরি নিয়ে মা আর 2 বোনকে ঢাকায় নিয়ে আসার। তুমি কি আমাকে বিশ্বাস করছো না? শুভর কথাই আবারও চমক ভাঙল ওর। মীরা স্থির দৃষ্টিতে তাকালো, তারপর খুব ধীরে ধীরে বলল, তুমি আগে তোমার বাসার সবার কাছে আমার কথা জানাও। পারিবারিকভাবে সবকিছু হোক, তারপর দেখা যাবে। শুভ কেমন যেন চুপসে গেল। এমনিতে মীরা নরম সরম, কিন্তু
ওর মধ্যে এমন একটা প্রখর ব্যক্তিত্ব আছে যে শুভ ঠিক ওর সামনে দাঁড়াতে পারে না। খুব করে ভেবে রেখেছিল আজকে মীরাকে রাজি করিয়েই ফেলবে, কিন্তু হলো না। শুভ খুব ভালো করেই জানে ওর মা বাবা কখনোই মীরাকে মেনে নেবে না। ও বাবা মায়ের একমাত্র ছেলে, বড় 2 বোন ডাক্তার, একজন ইউকেতে একজন অস্ট্রেলিয়ায় আছে। শুভকে নিয়ে ওর বাবা মায়ের অনেক আশা, ওর বিয়ে নিয়ে অনেক স্বপ্ন। তাছাড়া মীরার বাবা নেই, ও চাচার বাড়িতে থাকে। সেই চাচাও কাপড়ের ব্যবসা করে, সহজ ভাষায় যাকে বলে দোকানদার। এইরকম একটা ফ্যামিলিতে শুভর বাবা মা ওর বিয়েটা কিছুতেই মেনে নেবে না। শুভ ভেবেছিল একবার বিয়েটা হয়ে গেলে তখন উভয় পক্ষকেই ম্যানেজ করা সহজ হবে, কিন্তু মীরা রাজি হচ্ছে না। যাক, যতদিন আর এরকম করবে শুভ ঠিক ওকে ম্যানেজ করে নেবে। চলো উঠি। মীরা ঘড়ি দেখতে দেখতে বলল। শুভ আর কথা বাড়ালো না, মীরাকে রিক্সা করে দিল। মীরা ইচ্ছে করেই হলের উল্টো দিকে নামলো। ব্যাগ থেকে চাদরটা বের করে আলতো করে চড়িয়ে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল অন্ধকারে। তারপর ক্লান্ত পায়ে ধীরে ধীরে রাস্তা পার হয়ে গেটের ভিতরে অদৃশ্য হয়ে গেল। আশিক বাসায় ফিরল অনেক রাত করে। আজ ওর মন ভালো নেই। আজ মায়ের মৃত্যুবার্ষিকী। কেমন করে ও আজকের দিনটা ভুলে গেল? আগে তো কখনো এরকম হয়নি। বাসায় ফেরার পর মনে পড়েছে অনুষ্ঠান নিয়ে এত ঝামেলার মধ্যে ছিল যে দিন তারিখের হিসেব ছিল না। বাসায় ফিরে দেখলো বাবার মুখ থমথমে। ভেবেছিল বাবা হয়তো কিছু কড়া কথা শোনাবে, সেটা হলে হয়তো এত মন খারাপ লাগতো না, কিন্তু বাবা কিছুই বলেননি। কেমন একটা দীর্ঘশ্বাস ফেলছেন ওকে দেখে। সেই দীর্ঘশ্বাসের মধ্যে মিশেছিল একরাশ হতাশা। মা বেঁচে থাকতে কখনো তার সঙ্গে ভালো ব্যবহার করতে দেখেনি বাবাকে, আর এখন তার আচরণ দেখলে মনে হয় স্ত্রীর কত অন্তঃপ্রাণ ছিলেন। সচরাচর আশিকের কাছে এটা অভিনয় মনে হয়, তবে আজ কেন যেন খুব খারাপ লাগলো বাবার ফুলে ওঠা চোখ দেখে। আশিক আস্তে আস্তে হেঁটে আফসিনের ঘরে চলে গেল। পড়ার টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। চশমাটা পর্যন্ত খোলেনি, পাশে দুধের গ্লাস ঢাকা দিয়ে রাখা। আশিক একটা দীর্ঘশ্বাস ফেললো। মা বেঁচে থাকলে নিশ্চয়ই এমনটা হতো না, কত যত্ন করেই না খাওয়াতো। আচ্ছা, আশিক যদি এখন একটা বিয়ে করে তবে তার বউ কি পারবে এই সংসারটাকে ধরে রাখতে? বিয়ের কথা ভাবলেই অবশ্য ভয় করে ওর। বাবা মায়ের মধ্যে একটা অসুস্থ সম্পর্ক দেখেছে ছোটবেলা থেকে। আশিক খুব আস্তে আস্তে আফসিনের চশমাটা খুলে দিল, তারপর ওকে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। কম্বলটা গায়ে দিয়ে লাইট বন্ধ করে দরজা টেনে নিজের রুমে চলে গেল। বাইরে থেকে ওকে অগোছালো এলোমেলো মনে হলেও ভিতরে ভিতরে আশিক অসম্ভব গোছানো একটা ছেলে, যে কেউ ওর ঘরে ঢুকলেই সেটা বুঝতে পারবে। এই ঘরটা আগে আশিকের মায়ের ছিল। নিচে আলাদা একটা চেম্বার থাকা সত্ত্বেও আরিফ সাহেব উপরে আলাদা আর একটা অফিস বানিয়েছিলেন। বইপত্র টেবিল চেয়ারের সঙ্গে একটা খাটও ছিল সেখানে। বেশিরভাগ সময় ওখানেই থাকতেন। আসিয়া মারা যাবার পর আশিক খুব অসুস্থ হয়ে পড়েছিল। মায়ের মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারছিল না। সেই পুরোটা সময় ও এই ঘরেই ছিল। এরপর সুস্থ হয়ে ওঠার পর এই ঘর থেকে আর যাওয়া হয়নি। পরবর্তীতে আশিক ঘরটাকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। ঘরের সঙ্গে লাগোয়া একটা বড় ক্লসেট ছিল। ইউনিভার্সিটিতে ওঠার পর আশিক ওটাকে নিজের লাইব্রেরি বানিয়েছে। পুরোনো দিনের বাড়ি বলে ঘরটা যথেষ্টই বড়, সঙ্গে বিশাল বারান্দা। নিজের ঘরে খুব একটা আসবাব রাখেনি আশিক, শুধু মায়ের খাটটা রেখে দিয়েছে আর লেখার টেবিল। একপাশে একটা ছোট কফি কাউন্টার করেছে। রাত জেগে লেখালেখি করলে আশিক নিজেই নিজের জন্য কফি বানিয়ে খায়। নিচে যেতে ইচ্ছে করে না আর। লাইব্রেরিটা ওর ভীষণ প্রিয়। দেওয়াল জোড়া বইয়ের তাক, একপাশে একটা ইজি চেয়ার রাখা, তার পাশে ছোট্ট টি টেবিল। মায়ের গাছের খুব শখ ছিল, পুরো ছাদ জুড়ে বাগান করেছিল। আশিক ওখান থেকে মায়ের প্রিয় কিছু গাছ এনে নিজের বারান্দায় রেখেছে। আরিফ সাহেব অবশ্য মালি রেখেছেন, তারা নিয়মিত ছাদের গাছের পরিচর্যা করে। আশিকের ছাদে যেতে খুব ভালো লাগে। প্রতিদিনই ভোরে উঠেও ছাদে যায়। আশিক অনেক সময় নিয়ে স্নান করলো, তারপর গরম কফির মগ নিয়ে ছাদে চলে গেল। ওদের বাড়িটা দোতলা, আশেপাশে বড় বড় বিল্ডিং হলেও আরিফ সাহেবের পুরনো বাড়িটা ভাঙেনি, এর চেয়ে আর বড় করেওনি। আশিয়া খুব যত্ন করে সবকিছু সাজিয়েছিল, অথচ 1 বছরও থাকতে পারলো না। ছাদের এই কোণটা আশিকের খুব প্রিয়। পাশে একটা বড় হাসনা হেনার ঝাড়। আশিক রেলিং এর উপর কফির মগ রেখে রেলিং এ ভর দিয়ে দাঁড়ালো। রাত গভীর হয়েছে, রাস্তায় জনসমাগম কম। সোডিয়াম লাইটের হলদেটে আলোয়
চেনা শহরটাকেও বড্ড অচেনা লাগছে। কুয়াশা পড়েছে বেশ। আশিক অন্যমনস্ক হয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। আজ সন্ধ্যা বেলায়ও দেখেছি ওকে, একই জায়গায় দাঁড়িয়ে ছিল। তবে আজ পরনে ছিল শাড়ি, তবু চিনতে ভুল হয়নি। আজ ঠিক করেছিল কথা বলবে ওর সঙ্গে, কিন্তু পারেনি। কাছাকাছি আসার আগেই রাস্তা পার হয়ে হলের ভিতরে ঢুকে গেছে মেয়েটা। তবুও একটা জিনিস জানা হলো যে ও কোথায় থাকে। আশিক ঠিক করেছে ওকে খুঁজতে বের করবে। যদি সত্যি সত্যি কোনো দিন ওকে পায় তবে খুব যত্ন করে রাখবে। কোনো দিনও মায়ের মতন অযত্নে অবহেলায় পড়ে থাকতে দেবে না। যত্ন করে ভালোবাসায় মুড়িয়ে রাখবে। আশিকের সঙ্গে মীরার প্রথম দেখা হয়েছিল ডিপার্টমেন্টের পিকনিকে। সেই বছর পিকনিক একটু দেরি করেই হয়েছিল। গাজীপুরে পিকনিক খুবই কম স্পট, তারপরেও মীরার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম পিকনিক। ওর উচ্ছ্বাসই অন্যরকম। তখন শুভর সাথে ওর প্রেমের সম্পর্কটা সবে হয়েছে। বাসে মীরা ওর বন্ধুদের সঙ্গে বসেছিল, কিন্তু ওখানে যাবার পর দেখলো সব ছুটিরা সবাই একে একে কোথায় যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। মীরা এদিক ওদিক তাকিয়ে শুভকে খুঁজছিল। তাকিয়ে দেখলো শুভ দূরে ওর বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও শুভ এলো না দেখে মীরা ওকে মেসেজ করলো। তারও কিছুক্ষণ পর শুভ আস্তে আস্তে হেঁটে এসে বলল, কি হয়েছে? কিছু না, চলো না একটু ওদিকে যাই, ব্রিজের কাছ থেকে হেঁটে আসি। দুজনে একসঙ্গে হাঁটতে হাঁটতে ব্রিজ পার হয়ে ছোট একটা বাগানের মতো জায়গায় গেল। জায়গাটা বেশ ছায়া ঘেরা। একটা গাছের নিচে হেলান দিয়ে বসে মীরা শুভকে বলল, বস। মীরার বেশ ক্লান্ত লাগছে, কেমন ঘুম ঘুম পাচ্ছে। গত রাতে ঘুম হয়নি একেবারেই। প্রথম পিকনিকে যাবার উত্তেজনা। রিমার সঙ্গে অনেক গল্প হচ্ছিল, কি পরে যাবে, কখন রওনা দেবে, কেমন করে সাজবে, এসব করতে করতেই রাত ভোর হয়ে গেল। ঘুমাতে পারিনি, বাসেও ঘুমাতে পারিনি। বন্ধুরা মিলে হইচই করে গান গাইছিল। শুভ আশেপাশে তাকিয়ে বলল, কেমন লেগেছে পিকনিক? ভালো, খুব ভালো, শুধু একটু ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে কেন? রাতে ঘুমাওনি? না। কেন, কোনো সমস্যা হয়েছে? মীরা একটু হাসলো, কিছু বলল না। ঘুমের সমস্যা হলে একটা ঘুমের ওষুধ খেতে পারতে। কি ঘুমের ওষুধ? এই ধরো শর্ট অ্যাক্টিং কোনো একটা, বেনজোরা আইজেপিন। সেটা কি জিনিস? বেনজোরা আইজেপিন নাম শোনোনি? সেকেন্ড ইয়ারে পড়বে। ওরা চমৎকার কাজ করে, ম্যাগনেজিমটা দারুণ। মীরা বিরস্ব মুখে বলল, ও। কেমন করে কাজ হয় তোমাকে বলছি। এরা যেটা করে সেটা হলো ক্লোরাইড চ্যানেল ওপেন করে দেয়, যার ফলে সেলের হাইপার পোলারাইজেশন হয় এবং এসব জ্ঞানের কচকচানি মীরার ভালো লাগছিল না। এড়িয়ে যাবার জন্যে ও বলল, বুঝতে পারছি না, বাদ দাও না। এইভাবে বললে বুঝবে না, দাঁড়াও ছবি এঁকে দেখাচ্ছি। শুভ পকেট থেকে নোটপ্যাড আর কলম বের করলো। মীরা হতভম্ব হয়ে গেল, কোনো মতে বলল, তুমি পিকনিকেও নোটপ্যাড আর কলম নিয়ে এসছো? তাতে কি হয়েছে, শুনোই না। দেখো আমি তোমাকে ছবি এঁকে দেখাচ্ছি। নিউরনগুলোর সংযোগ স্থলে যখন। মীরা উঠে দাঁড়িয়ে বলল, থাকো তুমি তোমার ব্যঞ্জো ডায়াজিপিন নিয়ে। আরে কি হলো? মীরা আর একটা কথাও না বলে হন হন করে হাঁটা দিল। ততক্ষণে কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে গেছে। সামনে ছোট একটা স্টেজ বানানো হয়েছে, আর তার থেকে একটু দূরে মেঝেতে বসার ব্যবস্থা করা হয়েছে। ওর কিছু বন্ধু বান্ধব অডিয়েন্সের মধ্যে বসেছিল। মীরা আস্তে করে ঢুকে ওদের পাশে বসে পড়ল। একটা রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, তার দিয়ারে রেশমা আপা গাইছে। চমৎকার গলা। গানের পর আবৃত্তি শুরু হলো। আবৃত্তি করতে যে ছেলেটা স্টেজে উঠেছে মীরা তাকে আগে কখনো দেখেছে বলে মনে করতে পারল না। লম্বা মতন শ্যামলা করে মাথা ভর্তি কোকড়ানো চুল, পাঞ্জাবির সঙ্গে জিন্স পরা। কবিতা বরাবরই মীরার খুব প্রিয়। ও কবিতা লেখে না, আবৃত্তিও করে। না, তবে ওর একটা কবিতার খাতা আছে। প্রিয় কবিতাগুলো সাধারণত লিখে রাখে। আবৃত্তি শুরু হলে মীরা চমৎকৃত হলো। যেমন সুন্দর কণ্ঠস্বর তেমনি ভালো আবৃত্তি। তাছাড়া এই কবিতাটা মীরার ভীষণ প্রিয়। তারা একটি দুটি তিনটি করে এলো, তখন বৃষ্টি ভেজা শীতের হাওয়া বইছে এলোমেলো। তারা একটি দুটি তিনটি করে এলো, থই 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 অন্ধকারে ঝাউয়ের শাখা দোলে, সেই অন্ধকারে শন 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 আওয়াজ শুধু তোলে।
ভয়তে বুক চেপে ঝাউয়ের শাখা পাখির পাখা উঠছে কেঁপে কেঁপে। তখন একটি দুটি তিনটি করে এসে 100 200 300 করে ঝাঁক বেঁধে যায় শেষে। তারা বললে ও ভাই ঝাউয়ের শাখা, বললে ও ভাই পাখি, অন্ধকারে ভয় পেয়েছো নাকি? যখন বললে তখন পাতার ফাঁকে কি যেন চমকালো, অবাক অবাক চোখের চাওয়ায় একটুখানি আলো। যখন ছড়িয়ে গেল ডালপালাতে সবাই দলে দলে, তখন ঝাউয়ের শাখায় পাখির পাখায় হিরে মানিক জ্বলে। যখন হিরে মানিক জ্বলে তখন থমকে দাঁড়ায় শীতের হাওয়া, চমকে গিয়ে বলে, খুশি খুশি মুক্তি নিয়ে তোমরা কারা এলে? তোমরা কি ভাই নীল আকাশের তারা? আলোর পাখির নাম জোনাকি, জাগি রাতের বেলা, নিজেকে জেলে এই আমাদের ভালোবাসার খেলা। তারা নৈকো নৈকো তারা, নই আকাশের চাঁদ, ছোট বুকে আছে শুধুই ভালোবাসার স্বাদ। আবৃত্তি শেষ হলে টুম্পা পাশ থেকে মীরার কানে কানে বলল, আমি তো প্রেমে পড়ে গেলাম রে, খেয়েও নি। চিনিস না আশিক ভাই আমার ক্রাশ, এতদিন শুধু ক্রাশই ছিল রে, আজকে তো পুরো প্রেমে পড়ে গেলাম। এক্ষুনি ওনার কাছে গিয়ে বলতে ইচ্ছে করছে। মীরা হি হি করে হেসে ফেলল। মীরা ঠিক করেছে আজ শাড়ি পরে যাবে। শুভ না আসলে হয়তো পরতো না, একটু বোধ হয় অস্বস্তি হতো। গ্রুপে যেহেতু আর কোনো মেয়ে নেই আর ছেলেরাও সব ওর সিনিয়র, তাই শুভ না আসলে ওর একটু সমস্যাই হতো। মীরা মনে মনে আশিকের প্রতি কৃতজ্ঞ বোধ করলো। আজ তেমন একটা ঠান্ডা নেই, কুয়াশাও পড়েনি তেমন। মীরা ব্যাগে একটা চাদর নিয়ে নিয়েছে, ইচ্ছে করেই অ্যাপ্লিকের শাড়ি পরেছে। গাঢ় বেগুনির উপর সবুজ আর সাদা কাজ, ডিজাইনটা ওর নিজের করা। তৈরি হয়ে পৌঁছতেই 5টা বেজে গেল। মীরা পৌঁছে দেখলে সবাই ততক্ষণে চলে এসেছে। কিছু একটা নিয়ে সবার মধ্যে বেশ আলোচনা চলছে। আশিক হাত নেড়ে সবাইকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। শুভই ওকে সবার আগে দেখলো, কাছে এসে বলল, চলে এসেছো? তোমাকে খুব সুন্দর লাগছে। মীরা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল, তারপর আস্তে আস্তে বলল, থ্যাংক ইউ। মীরা আর শুভ বাকিদের কাছে ফিরে গেল। মারুফ আগ বাড়িয়ে বলল, মীরা চলে এসেছো? ভালোই হয়েছে, এতক্ষণ ধরে আমরা সিদ্ধান্ত নিতে পারছিলাম না। কিসের সিদ্ধান্ত? এই কোথায় খেতে যাব তাই আর কি। সে আপনারা যেটা ঠিক করবেন সেখানেই যাব। শুভ বলল, দেখেছিস, বলছিলাম না আমরা শুধু শুধু এতক্ষণ সময় নষ্ট করলাম। না তা কেন, গ্রুপ মেম্বারদের সবার একটা মতামত থাকা উচিত। মীরা তুমি বলো, চাইনিজ না কন্টিনেন্টাল? সবাই যেটা চাইবে আমার একটা হলেই হবে। ওকে তাহলে চাইনিজে থাকুক, মেজরিটি বলে কথা। চল তার আগে চা খেয়ে নি। আজকে আর কেউ ভেতরের ক্যাফেটেরিয়াতে বসলো না। টিএসসি থেকে বের হয়ে উল্টো দিকে ডাসে চলে গেল। আশিক চায়ের অর্ডার দিচ্ছে। দূর থেকেই জানতে চাইলো রেগুলার চিনি মীরা। মীরা পাশে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, একটু হেসে মাথা নাড়ল। হালকা হালকা বাতাস দিচ্ছে, কেমন একটা বসন্তের আমেজ। মীরা আশেপাশে তাকিয়ে শাড়ির আঁচল গুছিয়ে ভালো করে দাঁড়ালো। দলের বাকিরা একটু দূরে অন্য পাশে ফিরে সিগারেট ধরিয়েছে। মীরা ওর ফোনটা বের করে মেসেজ চেক করছিল। অনেক দিন বাসায় যোগাযোগ হয় না, হলে ফিরে ফোন দিতে হবে। হঠাৎই পিছনে একটা কণ্ঠস্বর শুনে ওর সারা শরীর জমে গেল। কেমন একটা ফ্যাসফেসে গলায় একজন বলল, মালটা জোস রে। মন ধরছে নাকি বস? পিছে থেকে দেখেই তো ভালো লাগতেছে, সামনে দেখলে তো। ছেলেটা কথা শেষ করলো না, কেমন অশ্লীল ভঙ্গিতে হাসতে হাসতে লাগলো। অন্য আরেকটা কণ্ঠস্বর বলল, ক্যাম্পাসের মাল না বাইরের? জানি না, তবে বসের যখন মনে ধরছে একটু খবর নেওয়া লাগে। মীরার চোখে পানি এসে গেল। আশেপাশে আর কোনো মেয়ে নেই, স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওকে নিয়ে আলোচনা হচ্ছে। চা চলে এসেছে। শুভ চায়ের কাপটা হাতে নিয়ে মাথা নিচু করেই আস্তে করে বলল, আমাদের কাছে এসে দাঁড়াও। তার মানে এই আলোচনা শুভের কানেও গেছে। শুভ আর দাঁড়ালো না, আবার দলের বাকিদের কাছে ফিরে গেল। মীরা উঠে দাঁড়িয়েছে, পা দুটো অসম্ভব ভারী মনে হচ্ছে। এক পা এগোতে যাবে, ঠিক তখনই কোত্থেকে 3টে ছেলে সামনে এসে দাঁড়ালো। মীরা হতবাক হয়ে গেল। ছেলেগুলো বয়সে ওর সমান বা ওর থেকেও ছোট হবে। সামনের ছেলেটার পরনে ঘিয়া রঙের পাঞ্জাবি, মনে হচ্ছে সেই দলের লিডার। ছেলেটা মুখে একটা কুৎসিত হাসি ঝুলিয়ে পড়ল, রেট কত?
এই শীতের রাতেও মীরা ঘামতে আরম্ভ করলো। ছেলেটা এক পা করে এগিয়ে আসছে, মীরার পা অসাড় হয়ে আসছে। খুব ইচ্ছে করছে ছুটে শুভদের কাছে চলে যেতে, কিন্তু পা নাড়াতে পারছে না। ছেলেটা আরেকটা পা আগাতেই হঠাৎ করে কোত্থেকে আশিক ওদের দুজনের মাঝখানে চলে এলো। আচমকা ছেলেটার পাঞ্জাবির কলার চেপে ধরে বলল। কি বললি তুই? পাশে থেকে চ্যাংড়া মতো একটা ছেলে বলল। বুঝা শুই না গায়ে হাত দিয়েন। আশিক ওর কথায় পাত্তা না দিয়ে বলল। তোর সাহস কেমনে হয় আমার ক্যাম্পাসে দাঁড়িয়ে আমার ডিপার্টমেন্টের মেয়ের সাথে এইভাবে কথা বলিস? ছেলেটা এতক্ষণে সম্বিত ফিরে পেয়েছে। খুব সম্ভবত এভাবে তার সঙ্গে এর আগে কেউ কথা বলেনি। ছেলেটা নিজের কলার থেকে আশিকের হাত ছাড়াতে বলল। আপনি সিনিয়র বলে কিছু বলতাছি না। সিনিয়র না হলে কি করতি? বল কি করতি? রাসেল আর মারুফ আশিকের দুই পাশ থেকে এসে দাঁড়ালো, ঘাড়ে হাত রেখে বলল। দোস্ত কথা বাড়াস না। চ্যাংড়া মতন ছেলেটা আবার বলল। আপনি মনে হয় জানেন না ওকে। আশিক ঘৃণা ভরা কণ্ঠে বলল। জানবো না কেন? ও একটা নর্দমার কীট। ছেলেটা বোধহয় এবার আর নিতে পারল না, একটা হাত তুলে আশিককে মারতে নিল। আশিক তড়িৎ গতিতে ওর হাতটা ধরে ফেলল, তারপর চোয়াল বরাবর একটা ঘুষি মারল। ছেলেটা ছিটকে দূরে গিয়ে পড়ল এবং অনেকক্ষণ পর্যন্ত ওইভাবেই বসে রইল। ওর সহচর দুইজন পাশ থেকে এসে ওকে ধরে তোলার চেষ্টা করছে। ছেলেটা অবাক দৃষ্টিতে আশিকের দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে কোনো ক্রোধ, প্রতিহিংসা কিংবা জিঘাংসা নেই, আছে শুধু এক অপার বিস্ময়। মীরা হলে ফিরল অনেক রাত করে। ভেবেছিল রুমে গিয়ে দেখবে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আশ্চর্য হয়ে লক্ষ্য করলো বৈশাখী ছাড়া সবাই জেগে আছে। মীরার রুমটা দোতলায়, ও ছাড়া আরো 3 জন থাকে এই রুমে। সেকেন্ড ইয়ার বলে এখনো সিঙ্গেল রুম পায়নি। তবু ভালো, ফার্স্ট ইয়ারে থাকতে তো কমন রুমে থাকতে হতো। এখন 4 জন একসঙ্গে থাকে। ঘরের মধ্যে 4টে খাট। মীরার খাটটা জানালার পাশে। ঘরেই অ্যাটাচ বাথরুম, সামনে পিছনে টানা বারান্দা। বেশ লাগে মীরার। ওর সঙ্গে সয়েল সায়েন্সের মারিয়া, রাষ্ট্রবিজ্ঞানের মহুয়া আর বৈশাখী থাকে। মহুয়া ঘুমাতে যাবার আয়োজন করছিল। ওকে দেখে বলল। কেমন হলো তোদের প্রোগ্রাম? ভালো। কি খেলি? মারিয়া বিছানায় হেলান দিয়ে একটা বই পড়ছিল। ওর দিকে না তাকিয়েই বলল। তোকে কে পৌঁছে দিল? তোর বয়ফ্রেন্ড? না, সিনিয়র একজন। কে? আশিক ভাই? মীরা একটু চমকালো, অবাক কণ্ঠে বলল। তুই কিভাবে চিনিস? তোদের ডিপার্টমেন্টের প্রোগ্রামে দেখেছিলাম। আমি অবশ্য আগে থেকেই চিনি। মীরা এবার যথেষ্টই অবাক হলো। মুখে কিচ্ছু বলল না, প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। মারিয়া কিছু বলছে না, হাসছে মিটিমিটি। মীরা একটু বিরক্ত হয়ে বলল। বললি না কিভাবে চিনিস? আমি ওনার একজন ভক্ত, পেজের ফলোয়ার। মীরা এবার সত্যিকার অর্থেই অবাক হলো। আশিক ভাইয়ের পেজ আছে? আশ্চর্য তো, ও জানতোই না। মীরা আর কথা বাড়ালো না, চেঞ্জ করতে চলে গেল। শীতের রাত, তবু মীরা সময় নিয়ে স্নান করলো। আজকের ঘটনাটার পর কেমন একটা গা ঘিনঘিনে অনুভূতি হচ্ছিল। ছেলেগুলো কি কুৎসিত ভাষায়, সে যাক। আশিক ভাইয়ের ব্যবহারে খুব অবাক হয়েছে মীরা। অবশ্য আশিক ভাইয়ের চেয়েও শুভর ব্যবহারে বেশি অবাক হয়েছে। ছেলেগুলোর সঙ্গে যখন আশিক ভাইয়ের হাতাহাতি চলছিল, ঠিক সেই সময় শুভ মীরার কাছে এসে বলেছিল। মীরা, তুমি ওকে আটকাও না, জন্যই তো সব হচ্ছে। মীরা হতভম্ব হয়ে গিয়েছিল। ও কি করে আশিককে আটকাবে বুঝতে পারছিল না, তবু এগিয়ে গিয়েছিল। কিন্তু তার আগেই আশিক ছেলেটাকে ধরাশুয়ি করে ফেলেছে। ছেলেগুলো যাওয়ার আগে শাসিয়ে গেছে, দেখে নেবে বলে। ওরা চলে যাবার পর পাশের কাঠের বেঞ্চিটাতে ধপ করে বসে পড়েছিল মীরা। কেন যেন আর নিতে পারছিল না। আশিকের একটু সময় লেগেছিল ধাতস্থ হতে। তারপর মীরার কাছে এসে বলেছিল। সরি মীরা। মীরা অবাক হয়ে পড়ল। আপনি কেন সরি বলছেন? এবং আমার আপনাদের সরি বলা উচিত। আমি না আসলে এই ঝামেলাগুলো তো হতো না। আশিক একটা সিগারেট ধরাতে ধরাতে বলল। আসলে এটাই হচ্ছে আমাদের সমস্যা, যে অন্যায় করে আমরা তার দোষটা দেখি না। সবাই, এমনকি ভিকটিম নিজেও তার দোষটাই খোঁজে। এখানে তোমার কোনো দোষ নেই। বাকিরা কেউ কিছু বলল না। কিছুক্ষণ পর আশিক নিচে থেকেই বলল।
আজকের প্রোগ্রামটা বন্ধ থাক। শুভ অনেকক্ষণ ধরে কিছু বলছিল না। আশিকের কথার প্রেক্ষিতে হঠাৎ করে কাছে এগিয়ে এসে বলল, হ্যাঁ সেটাই ভালো, আমি তাহলে আজকে যাই। তারপর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল। মীরা যতটা না অবাক হলো তার থেকেও বেশি অবাক হলো দলের বাকিরা। ঘটনার আকস্মিকতায় সবাই একটু থমকে গেল। সবার প্রথম কথা বলল রাসেল। আমি বরং মীরাকে এগিয়ে দিয়ে আসি। না তুই থাক, আমি যাচ্ছি।